আশা করি সবাই ভালো আছেন। আমাদের ফাইনাল পরীক্ষা সামনেই। তো আমরা অলরেডি আমাদের আ বেশ কিছু নিয়ে আলোচনা করছি। আ লেকচার নিয়ে আমাদের আলোচনা করা হয়ে গিয়েছে। তো আমরা লেকচার 6 to 10 আমাদের ফাইনাল সিলেবাস। তো আমরা আমাদের আ যে ফাইনাল সিলেবাসটা আছে সেই সিলেবাস অনুসারে আ ভিডিওগুলো আপনাদের অলরেডি দিয়ে দেওয়া মানে বিভিন্ন অনলাইন ভিডিওগুলো দিয়ে দেওয়া হয়েছে। আ এবং কিছু ক্লাসের আমি নিজেই রেকর্ড করে আপনাদের দিয়ে দিয়েছি। তারপরেও ফাইনালের আগে একটা রিক্যাপ ভিডিও দিচ্ছি। তো এই ভিডিওটা কখনোই আপনাদের আরকি লেকচারের বিকল্প না। এটা জাস্ট আপনাদের একটা পরীক্ষার আগের দিন রাতে আপনারা একটু যাতে দেখে গেলেন যে আপনাদের পরীক্ষায় কি, কি আছে একটা রিক্যাপ আরকি। একটা রিক্যাপ ভিডিও। বাট আপনারা আপনাদের যে ক্লাস নোটগুলো আছে বা ক্লাসে যেগুলো পড়ানো হয়েছে এগুলো খুব ভালোভাবে দেখবেন। একই সঙ্গে আমি কিছু সেকশনের অনলাইন ক্লাস নিয়েছি। সেই ক্লাসের রেকর্ডিং গুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো আমি আশা করব যে সেই রেকর্ডিং গুলোও দেখবেন। আ কারণ সেগুলোর মধ্যে অনেক ইম্পোর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। টপিক গুলো অনেক বিস্তারিত বোঝানো হয়েছে। তো রিক্যাপে তো অতটা বিস্তারিত হয়তো থাকবে না। আপনাদের সাজেশন থাকবে যে আপনারা ওই ভিডিও গুলাও দেখবেন এবং এটা পরীক্ষার আগের দিন একটু জাস্ট রিভিশনের জন্য দেখে গেলেন। তাহলে I guess আপনাদের পরীক্ষা অনেক ভালো হবে। তো আমরা শুরু করি। তো আমাদের ফার্স্ট এ আমরা লেকচার 6 দিয়ে শুরু করি। যেহেতু আমাদের লেকচার 6 to 10 এটা আমাদের ফাইনালের সিলেবাস। তো আ আমাদের এখানে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম সলভিং এর ক্ষেত্রে আমরা এখানে ট্রান্সফর্ম ইন স্ট্যান্ডার্ড ফর্ম আমরা এটা একটু দেখব যে কিভাবে আমরা স্ট্যান্ডার্ড ফর্মে ট্রান্সফর্ম করতে পারি। তো স্ট্যান্ডার্ড ফর্মে নেওয়ার আগে আমাদের একটা জিনিস জানতে হবে স্ল্যাক এবং সারপ্লাস ভেরিয়েবল সম্পর্কে। আচ্ছা, স্ট্যান্ডার্ড ফর্ম আমি আরেকটু বলি। দেখেন আমরা যে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম দেখছি যেমন আমাদের বলা থাকে যে ধরেন প্রিমাইজ আ x1 plus 2x2 plus 3x বললাম 3 subject to then আমাদের কিছু কনস্ট্রেন্ট দেয়া থাকে x1 plus x2 is greater or equal 0 and then x2 plus 3x4 less or equal 0 and আমাদের বলা থাকে যে x1 x2 3 is greater or equal 0 এটা আমার বলা থাকে এটা আমার জেড ইকুয়েশন। তো আমাদের যখন আমরা স্ট্যান্ডার্ড ফর্মে নিব তখন আমাদের মাথায় রাখতে হবে যে আমরা এই যে ইনইকুয়ালিটিস গুলো আছে আমাদের কনস্ট্রেন্টস এর মধ্যে এগুলোকে আমরা ইকুয়াল করার ট্রাই করব এবং এইগুলোকে ইকুয়াল করার জন্য এটা আমাদের কনস্ট্রেন্টস আর এটা আমাদের যে সবগুলো আমাদের x1 x2 এগুলো যে নন নেগেটিভ সেটা বোঝানোর জন্য এখানে আমরা এটা ইউজ করলাম। তো আমরা এইটাকে ট্রাই করব যে আমরা এটাকে ইকুয়ালে নিয়ে আসার জন্য। ইকুয়ালে আনার জন্য যেটা যতটুকু বাড়তি আছে বা যতটুকু কম আছে সেটাকে বাড়তি বা কম দেওয়ার ট্রাই করব। তো এখন একটু আমরা দেখি যে দেখেন এইটা করার জন্যই আমাদের দরকার স্ল্যাক ভেরিয়েবল এবং সারপ্লাস ভেরিয়েবল। তো স্ল্যাক ভেরিয়েবলটা কি? আমাদের দেখেন এইখানে আমি আগে ডেফিনিশনটার আগে আমি একটু বুঝাই দেখেন। এখানে আমাদের একটা ইকুয়েশন দেওয়া আছে। যে ইকুয়েশনটাকে আমাদের বলা আছে x1 plus 3x2 plus x3 is less or equal 4 তার মানে কি আমরা বলতে পারি যে আমার এই যে যতটুকু আছে এইটুকুর ভ্যালু আমরা ধরে নিলাম 4 এর থেকে কম 2 তাহলে এই 2 থেকে আমার এক্সট্রা আর কতটুকু যোগ করলে আর বাকি 2 যোগ করলে আমরা লিখতে পারি 4 অর্থাৎ তখন আমরা এই যে ইনইকুয়ালিটিটা আছে এটাকে বাদ দিয়ে আমরা তখন ইকুয়াল টু 4 লিখতে পারি। তো এই 2 টা আমরা পেয়েছি এই ইকুয়েশনটা থেকে এই 2 টাকে আমরা এক্সট্রা করে এড করছি। এই যে এক্সট্রা করে যাকে এড করছি এই জিনিসটাকে বলা হয়েছে স্ল্যাক এবং এই যে স্ল্যাক ভ্যালুটাকে আমরা এড করছি এটা তো আমরা এখানে ইকুয়েশনের ভ্যালু 2 ধরে নিয়ে দেন বুঝতে পারতেছি যে এটার ভ্যালু 2 আসবে। আমরা তো জানি না যে এটা কি হইতে পারে অর্থাৎ এটা যেকোনো একটা ভ্যারিয়েবল হইতে পারে যার জন্য এটাকে সিম্বলিক ভাবে s1 দিয়ে আমরা এখানে ডিফাইন করতেছি। আপনি এখানে s1 দিতে পারেন বা এই তিনটা ভ্যারিয়েবল বাদে যে কোনো ভ্যারিয়েবল ধরতে পারেন। ধরলাম আমরা x4 আমরা ধরতে পারি এবং সেটা দেওয়ার মাধ্যমে আমরা এটাকে ইকুয়াল দিচ্ছি অর্থাৎ এই যতটুকু আমার কম ছিল সেটাকে আমরা এড করছি সেটাই আমার স্ল্যাক এবং যেটাকে এড করতেছি এটার ভ্যালু আমরা জানি না তাই একটা ভ্যারিয়েবল ধরে নিচ্ছি যে ভ্যারিয়েবলটাকে বলতেছে স্ল্যাক ভ্যারিয়েবল এবং এই স্ল্যাক ভ্যারিয়েবলটা আমার একটা পজিটিভ নাম্বার এবং যেটাকে আমরা যোগ করতেছি। তাহলে আমরা যদি ডেফিনিশন দেখি a variable added to the less or equal type constraints to achieve the equality is called a slack variable। তো I guess clear। তাহলে সারপ্লাস জাস্ট এর উল্টাটা
অর্থাৎ আমার এই যে ইকুয়েশনটা আছে, ইকুয়েশনের মধ্যে আমরা যদি ধরি এইটুকুর ভ্যালু 5, দেন আমার এইখানে 5 থেকে আমার কত বিয়োগ করতে হবে? 1। তাহলে এই 5 টা হচ্ছে আমরা ইকুয়েশন থেকে পাচ্ছি এবং এই যে 1 টা এইটুকু আমার সারপ্লাস, অর্থাৎ এই 1 বেশি ছিল। তাহলে এইটা হচ্ছে আমার সেই সারপ্লাস। এইটা ইকুয়াল আমি 4 লিখতে পারি। দেন আমি 5 টা পাচ্ছি ইকুয়েশন থেকে। এই 1 হচ্ছে আমার সারপ্লাস। তো আমরা এই 1 টাকে তো আর এক্সাক্ট ভ্যালু পাবো না। যার জন্য আমরা একটা সিম্বলিক ওয়েতে একটা ভেরিয়েবল ধরে নিচ্ছি, যেটা s2 হইতে পারে, x4 হইতে পারে। আপনি যেকোনো ভেরিয়েবল ধরতে পারেন। তাহলে এই যে এক্সট্রা যতটুকু ছিল সেটাকে যে আমি বাদ দিচ্ছি, যে সারপ্লাস টুকু ছিল সেটাকে যে আমরা বাদ দিচ্ছি, সেটাকে যার মাধ্যমে বাদ দিচ্ছি সেই ভেরিয়েবলটাকে বলা হচ্ছে সারপ্লাস ভেরিয়েবল। তাহলে a ভেরিয়েবল সাবট্রাক্টেড ফ্রম দা this type greater or equal type constants to achieve the equality is called a surplus variable, and অবশ্যই সারপ্লাস ভেরিয়েবলটাও আমার পজিটিভ হইতে হবে। তাহলে আমি যে মাইনাস করব বা প্লাস করব সেইটা আমার ডিপেন্ড করবে যে আমি স্ল্যাগ যদি থাকে স্ল্যাগকে আমি প্লাস করব, যদি আমার সারপ্লাস থাকে তাহলে হচ্ছে আমি সেটাকে মাইনাস করব। এবং আমার স্ল্যাগ ভেরিয়েবল হোক বা সারপ্লাস ভেরিয়েবল হোক, দুইটা ভেরিয়েবলই আলাদা আলাদা ভাবে পজিটিভ হবে, অর্থাৎ 0 থেকে বড় হবে। আই গেস স্লাগ এবং সারপ্লাস বুঝতে পারছেন। তাহলে আমরা এবার হচ্ছে আমাদের একটা ইয়েতে যাই, এক্সাম্পলে যাই। তার আগে একটু রিক্যাপ করি যে আমাদের এখানে টাইপ কি কি আছে, যে গ্রেটার অর ইকুয়াল থাকতে পারে, লেস অর ইকুয়াল থাকতে পারে, অথবা কি ইকুয়াল থাকতে পারে। যদি আমাদের কাছে গ্রেটার অর ইকুয়াল থাকে তাহলে আমরা স্লাগ ভেরিয়েবলকে অ্যাড করব। যদি আমার কাছে লেস অর ইকুয়াল থাকে তাহলে আমরা স্লাগ ভেরিয়েবলকে অ্যাড করব। যদি গ্রেটার অর ইকুয়াল থাকে তাহলে সারপ্লাসকে আমরা সাবট্রাক্ট করব, এবং যদি আমার ইকুয়াল থাকে তাহলে আমরা কোনো চেঞ্জ করব না। ওকে, তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। তো আমাদের এক্সাম্পলে কি আছে, ট্রান্সফর্ম দ্য ফলোইং লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম into the form where all constraints are of equality type। তো এই কি ল্যাঙ্গুয়েজ গুলো একটু আপনাদের বুঝতে হবে যে পরীক্ষার হলে যে কোনো ভাবে ল্যাঙ্গুয়েজ থাকতে পারে, তো এটা যেন ভুল করা না যায়। তো থাকতে পারে যে সবগুলো ইকুয়ালিটি টাইপ, অর বলতে পারে যে ট্রান্সফর্ম দ্য ফলোইং এলপিপি ইন স্ট্যান্ডার্ড ফর্ম। তো যে কোনো ল্যাঙ্গুয়েজে থাকতে পারে। আচ্ছা, তো আমাদের বলা আছে কি মিনিমাইজ দিস। সো এটা হচ্ছে আমাদের যে ইকুয়েশনটা এবং সাবজেক্ট টু দিস কনস্ট্যান্ট। আচ্ছা, তো দেখেন যে আমরা আমাদের এইটাকে বানাইতে হবে এবং আমাদের এই কনস্ট্রেন্টস এবং আমাদের এটাকে কিসে নিতে হবে, স্ট্যান্ডার্ড ফর্ম। তো এটা নেওয়ার জন্য দেখেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন, এইখানে দেখেন একটা আছে গ্রেটার অর ইকুয়াল, এটা আছে লেস অর ইকুয়াল, দেন আবার গ্রেটার অর ইকুয়াল। এইগুলো আমার বলে দেওয়া আছে যে আমার এই প্রত্যেকটা ভেরিয়েবলই পজিটিভ। ওকে, তাহলে দেখেন যে গ্রেটার অর ইকুয়াল যেহেতু আছে, অর্থাৎ এইটার যে ভ্যালু, এই ভ্যালুটা আমার অলরেডি 4 এর থেকে বড় আছে। তাহলে এখান থেকে কিছু একটাকে মাইনাস করতে হবে। তাহলে যাকে মাইনাস করব আমরা ধরলাম যে এখান থেকে আমরা x4 কে মাইনাস করব, অর্থাৎ এটা আমাদের সারপ্লাস। দেন আমরা এইখানে দেখেন এটা আছে লেস অর ইকুয়াল, অর্থাৎ কি এইটুকুর ভ্যালু আমার 24 থেকে কম। সুতরাং আমার এখানে কিছু একটা যোগ করতে হবে, ধরলাম আমরা x5 কে যোগ করব। আপনারা x4 কে বিয়োগ করতে পারেন, বা এখানে আপনি ধরে নিতে পারেন এটা s1, এটাকে ধরতে পারেন s2, আপনার ইচ্ছা, ঠিক আছে। এন্ড এটা আবার কি আছে, গ্রেটার অর ইকুয়াল। তাহলে এখান থেকে আবার মাইনাস করব, এবং কাকে মাইনাস করতে পারি আমরা, x6 কে মাইনাস করতে পারি যে কোনোটা, অথবা কি s3 কে মাইনাস করতে পারি। তাহলে এইটা হচ্ছে আমার ক্লাককে অলওয়েজ অ্যাড করব, এটা হচ্ছে আমার সারপ্লাস। তাহলে আমরা এবং দেখেন আমরা এই যে তিনটা এক্সট্রা যে ভেরিয়েবলটাকে আনলাম, সে তো আর আমাদের এই অবজেক্টিভ ফাংশন চিনে না। তার জন্য কি করতে হবে, 0 ইনটু x4 প্লাস 0 ইনটু x5 প্লাস 0 ইনটু x6, এটা দিয়ে আমরা একে এখানে চিনাই দিলাম যে এই তিনটা হচ্ছে আমার ভেরিয়েবল। ওকে, তাহলে আমরা একটু দেখি। তাহলে আমরা যদি এখন দেখি, we introduce two surplus variable x4 and x5 and one slug variable x6 to the given linear programming problem। তাহলে দেখেন এখানে কি করছি, x1 x2 x3 ছিল, তারপরে এখান থেকে আমরা x4 কে মাইনাস করছি, এবং ওই যে যাদেরকে ইন্ট্রোডিউস করছি তাদেরকে আমরা এখানে লিখে দিয়েছি যে 0 এর সঙ্গে গুণ করে, এবং প্রত্যেক লাইনের সঙ্গে আমরা অবশ্যই এটা লিখে দিব যে আমাদের যে এক্সট্রা যে আমরা স্ল্যাগ এবং সারপ্লাস ভেরিয়েবল গুলো আনছি, 0 এর সঙ্গে গুণ দেওয়া মানে আমার এই টোটাল যে ইকুয়েশনটা বা টোটাল যে আমার লাইনটা, এটার কোনো চেঞ্জ হচ্ছে না, বাট আমাদের যে ভেরিয়েবল গুলো আমরা আনছি স্ট্যান্ডার্ড ফরম্যাটে, সেই ভেরিয়েবল গুলো আমাদের এর মধ্যে চলে এসেছে। আচ্ছা, তারপরে দেখেন এরপরেরটাতে আমার এখানে কি হয়েছিল, আমরা এখানে এটা ছিল হচ্ছে আমার মাইনাস, এটা প্লাস,
এটা মাইনাস। এখানে ছিল আমার x4, এই আর এখানে কি x5 আমরা কি নিয়েছি সারপ্লাস, তাহলে এটা হচ্ছে আমার x5 আর এটা আমার x6। তাহলে দেখেন x4 আর x5 0 করে দিয়েছি, x6 কে এখানে অ্যাড করেছি এন্ড x5 কে এখানে মাইনাস করেছি, অর্থাৎ কি আমার এটা সারপ্লাস এবং এইটা আর এটা 0 করে দিয়েছি। এবং আমার যতগুলা ভেরিয়েবল আমি এক্সট্রা করে ইন্ট্রোডিউস করলাম সেই ভেরিয়েবল গুলোকে আমার অবশ্যই বলে দিতে হবে যে এটা 0 থেকে বড়। তো এটা আমার স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করা হয়ে গেল। তো আমরা আরেকটা এক্সাম্পল একটু দেখি। ট্রান্সফর্ম দ্য ফলোইং লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম constraints where all constraints are of equality type, or কি থাকতে পারে ট্রান্সফর্ম দ্য ফলোইং এলপিপি ইন স্ট্যান্ডার্ড ফর্ম। ওকে, তাহলে আমরা এই যে এখানে আমার কি আছে x1 x2 x3 x4, তাহলে আমাদের দেখেন x1 আর x4 আছে এবং এটা কি আছে লেস অর ইকুয়াল। তাহলে এখানে আমরা একটা এখানে একটা হচ্ছে প্লাস করব, প্লাস করতে পারি x4, তাহলে x5 কে প্লাস করব, এখানে আমার এই সিম্বল আছে অর্থাৎ নো চেঞ্জ। দেন হচ্ছে এখানে কি সিম্বল আছে গ্রেটার এর ইকুয়াল, তাহলে এখানে একটা সারপ্লাস হবে। তাহলে আমরা কাকে সারপ্লাস করতে পারি x6 কে, এন্ড এখানে আবার কি আছে লেস অর ইকুয়াল, তাহলে আমরা এখানে একটা স্ল্যাগ আনতে পারি, স্ল্যাগটা x7 এবং এই একটা উপায় আছে যে আমরা xi is less or equal greater or equal 0 where I equal 1 2 3 4, then extra যে কয়টা আনলাম 5 6 7, এন্ড এখানে আমরা কি করব প্লাস 0 ইনটু x5 প্লাস 0 ইনটু x6 প্লাস 0 ইনটু x7। তাহলে আমরা একটু দেখি আমরা এখানে কি করছি যে আমাদের এই যে যেগুলো আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখেন, এই জায়গাটায় আমাদের যে ইকুয়েশনটা আছে যে আমার দুই দিকে এটা আছে, তো আমরা এটাকে কিভাবে লিখতে পারি একটু যদি আমরা ভেঙে লিখি এখান থেকে দুইটা ইকুয়েশনে, তাহলে 2x1 প্লাস 3x3 প্লাস 2x4, দেন আমরা এই যেটা আছে এটাই লিখলাম 30, এন্ড আমাদের এটা কি আছে, এটা আছে 2x1 প্লাস 3x3 প্লাস 2x4। তো এটাকে যদি আমরা উল্টায় লিখি তাহলে কি আসবে 2x1 প্লাস 3x3 প্লাস 2x4, দেন এই সিম্বলটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ কি আমার ইকুয়েশনটা বড় ছিল, এখানে কি ছিল ইকুয়েশনটা বড় ছিল এন্ড হচ্ছে আমার 2 এটা। আচ্ছা, তাহলে দেখেন আমরা জাস্ট এটাকে ভেঙে লিখলাম, দেন এখানে আমার যে স্ল্যাগ সারপ্লাস যেরকম ছিল আগেরবার লিখলাম, এটা আমার স্ল্যাগ হবে, এটা নো চেঞ্জ, এটা আমার সারপ্লাস, এটা সারপ্লাস, দেন এটা স্ল্যাগ। তাহলে আমরা এখন লিখে ফেলি, দেখেন একইভাবে লিখলাম যে আমার x8 পর্যন্ত আসছে, মানে এখানে একটা ইকুয়েশন বাড়ছে তো যার জন্য হচ্ছে x8 পর্যন্ত আসছে। তাহলে আমরা হচ্ছে সেই ইকুয়েশনটাকে এখানে বাড়িয়ে লিখলাম যে x5 x6, তাহলে আমরা কি করছি টু স্ল্যাগ ভেরিয়েবল x5 and x6 and টু সারপ্লাস ভেরিয়েবল x7 and x8, দেন আমরা এখানে সেভাবে অ্যাড করছি। কারণ x4 পর্যন্ত ছিল তাহলে x5 আমার অ্যাড হয়েছে, দেন আমার এই ইকুয়েশনটাতে কোনো কিছু অ্যাড হবে না তাহলে সবগুলোকে 0 দিয়ে বসাইলাম, দেন আমার এই ইকুয়েশনটাকে x7 হচ্ছে আমার সারপ্লাস হয়েছে, দেন এই ইকুয়েশনটা থেকে আমার x8 আমার সারপ্লাস হয়েছে এবং x6 এখানে স্ল্যাগ হয়েছে। তাহলে স্ল্যাগ x5 আর x6 এই যে x5 x6 স্ল্যাগ এবং x7 x8 সারপ্লাস এটা করেছি এবং লাস্টে xi, এই আইটা হচ্ছে সাফিক্সে যাবে। এটা লেখার সময় ঠিক করে লিখেন, আর কি এখানে মনে হয় টাইপিং এরর হয়েছে, এটা হচ্ছে এভাবে লিখবেন। ওকে, তো আমরা স্ট্যান্ডার্ড ফর্মে হচ্ছে নিতে পারলাম। এবার হচ্ছে আমাদের যে প্রবলেমটা ট্রান্সফর্ম দ্য মিনিমাইজেশন প্রবলেম ইনটু স্ট্যান্ডার্ড ম্যাক্সিমাইজেশন প্রবলেম। তো এটাকে দেখেন, এটা ম্যাক্সিমাইজেশন কি মিনিমাইজেশন বা মিনিমাইজেশন কি ম্যাক্সিমাইজেশন যে কোনোটা আসতে পারে। তো এটার জন্য আমরা কি করতে পারি এক্সপ্রেস দ্য ফলোইং মিনিমাইজেশন প্রবলেম ইনটু স্ট্যান্ডার্ড ম্যাক্সিমাইজেশন প্রবলেম। আমাদের এখানে দেওয়া আছে যে আমাদের z ইকুয়াল দিস এন্ড দিস ইজ আওয়ার কনস্ট্যান্ট। আমরা কি করতে পারি মিনিমাইজ z, এটাকে যদি ম্যাক্সিমাইজ করতে হয় তাহলে মাইনাস ম্যাক্সিমাইজ জেড স্টার, হয় জেড স্টার ইকুয়াল টু মাইনাস জেড, লাইনে যদি লিখি মাইনাস জেড, দেন আমরা কি লিখতে পারি মিন জেড ইকুয়াল টু মাইনাস ম্যাক্স জেড স্টার, হয় জেড স্টার ইকুয়াল টু মাইনাস জেড, অথবা একবারই লিখতে পারি মিন জেড ইকুয়াল টু মাইনাস ম্যাক্স মাইনাস জেড।
তো আমরা একটু দেখি যে আমাদের এখানে বলা আছে যে এই প্রবলেমটাকে চেঞ্জ করতে হবে। তাহলে আমরা ফার্স্টেই লিখবো যে আমরা জানি মিন জেড ইকুয়াল টু মাইনাস ম্যাক্স জেড স্টার হয় জেড স্টার ইকুয়াল টু মাইনাস জেড। দেন আমরা যেটা দেওয়া আছে সেটাকে আমরা কি লিখতে পারি মাইনাস ম্যাক্স জেড স্টার। দেন আমরা হচ্ছে জেড স্টার ইকুয়াল আমরা কি লিখতে পারি, সো আমরা এই মাইনাসটাকে হচ্ছে সামনে নিয়ে গেলাম, সামনে নিয়ে যাওয়ার পরে দেন হচ্ছে আমার এই ইকুয়েশনটাকে লিখলাম। এখন হচ্ছে আমার জাস্ট সাবজেক্ট আমার যা ছিল তাই থাকবে। তো এটাকে জাস্ট হচ্ছে মাইনাস দিয়ে গুণ করে দিলাম, যে এখানে আমার মাইনাস দিয়ে গুণ করলে এটা মাইনাস এটা প্লাস দেন হচ্ছে এটা, এটুকুই জাস্ট। এবার হচ্ছে আমার কি করতে হবে স্ট্যান্ডার্ড ফর্মে। তাহলে আমরা ফার্স্টে কি করলাম মিনিমাইজ, আমাদের ছিল মিনিমাইজেশন ম্যাক্সিমাইজেশন প্রবলেম, যেটাকে হচ্ছে আমরা মিনিমাইজেশন প্রবলেমে রূপান্তরিত করছি। আচ্ছা এখানে হচ্ছে আমরা মাইনাস ম্যাক্স মানে হচ্ছে আমরা লিখতে পারি মিন, ঠিক আছে। আচ্ছা তো এরপর হচ্ছে আমরা কি করছি দেখেন এই যে ম্যাক্স জেড স্টার, তো এইটাকে হচ্ছে আমরা লিখলাম এবং হচ্ছে আমরা নরমালি স্ট্যান্ডার্ড ফর্মে যেভাবে কনভার্ট করি যে আমাদের যে কয়টা স্ল্যাগ সারপ্লাস যা যা লাগছে এইখানে স্ল্যাগ সারপ্লাস আমরা সেভাবে লিখবো। এখানে আমার নো চেঞ্জ, এখানে আমার লাগবে একটা সারপ্লাস, এখানে লাগবে আমার একটা স্ল্যাগ। ওকে দেন হচ্ছে এটা লিখে আমরা হচ্ছে এগুলোকে বসাই দিব জিরোর সঙ্গে। আচ্ছা তো এবার দেখি আমাদের নন নেগেটিভ যে ভেরিয়েবলস এগুলো আছে বা আমাদের আনরেস্ট্রিক্টেড ইন সাইন যখন থাকবে সেক্ষেত্রে আমরা কি করব দেখেন। এই জিনিসটা আমরা দেখিনি, এর আগ পর্যন্ত যেগুলো দেখছি সেখানে আমাদের সবই নরমাল ছিল, বাট এই যে যে লাইনটা এই লাইনটা হচ্ছে আমাদের এই প্রবলেমটাতে নতুন আসছে। তো দেখেন আমার এখানে x1 x2 x3 ঠিক আছে, আমাদের কনস্ট্যান্টস গুলো ঠিক আছে। এইখানে দেখেন দুইটা জিনিস দেওয়া যে x1 is greater or equal 0 and x3 is greater or equal 0 but x2 is unrestricted in sign। যদি কোনো কিছু আনরেস্ট্রিক্টেড ইন সাইন দেওয়া থাকে তার মানে আমাদের বুঝতে হবে যে এইটা দুইটা নন নেগেটিভ ভেরিয়েবলস এর ডিফারেন্স, এটাকে বলা হয় আনরেস্ট্রিক্টেড ইন সাইন। তো আপনার যদি কোশ্চেন আসে হুইচ ইজ আনরেস্ট্রিক্টেড ইন সাইন বা হোয়াট ইজ কল্ড আনরেস্ট্রিক্টেড ইন সাইন, দেন আপনি এই ডেফিনেশনটা লিখবেন। তার মানে আমাদের x2 কে বলা আছে আনরেস্ট্রিক্টেড ইন সাইন, তার মানে আমাদের x2 ইকুয়াল আমরা লিখতে পারি x2 ড্যাশ মাইনাস x2 ডাবল ড্যাশ, যেখানে বোথ আর গ্রেটার অর ইকুয়াল 0, অর্থাৎ x2 ড্যাশ is greater or equal 0 and x2 double dash is greater or equal 0 and আমরা এখানে তাহলে কি পাইলাম এই দুইটার ডিফারেন্স, এই দুইটার যে ডিফারেন্স ভ্যালুটা সেটাই হচ্ছে আমার x2 এর ভ্যালু। তাহলে আমরা এইটার পরিবর্তে এখন কি লিখতে পারি x2 dash minus x2 double dash, এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি 4x2 dash minus 4x2 double dash, জাস্ট এইটাই। এন্ড এখানে আমাদের চেঞ্জটা কি আসবে x1 x2 dash x2 double dash x3 is greater or equal 0, জাস্ট এইটুকুই। তাহলে আমরা এখন চেঞ্জ করলাম, দেখেন we can write x2 equal x2 dash minus x2 double dash where x2 dash and x2 double dash is greater or equal 0, দেন আমাদের প্রবলেমটাকে আমরা জাস্ট x2 কে রিপ্লেস করলাম, x2 কে এটা দিয়ে রিপ্লেস করলাম। এবার দেখেন আমাদের এখানে কি লাগবে একটা স্ল্যাগ লাগবে, সারপ্লাস লাগবে এবং একটা স্ল্যাগ লাগবে। দেন আমরা এখানে কি করলাম we introduce a surplus variable x4 and x5 to the problem so the problem can be written as this। তো আমরা এখন প্রবলেমটাকে এইভাবে জাস্ট লিখলাম। আমাদের এইটা মাথায় রাখতে হবে যে আমরা এইগুলো যেন অ্যাড করি ঠিকঠাক, ঠিক আছে। এবং আমাদের যে স্ল্যাগ আর সারপ্লাস আনছি বাকিটাকে যে 0 দিতে হবে এটা মাথায় রাখতে হবে এবং অবশ্যই এখানে অ্যাড করতে হবে। তো আমরা তাহলে এটা করতে পারলাম। এবার হচ্ছে আমাদের সিস্টেমস অফ ইকুয়েশন। তো এইটার মানে হচ্ছে যে আমার নাম্বার অফ ভেরিয়েবল যেগুলো, আমার নাম্বার অফ ভেরিয়েবল কয়টা একটা দুইটা তিনটা, এবং আমার নাম্বার অফ ইকুয়েশন কয়টা একটা দুইটা তিনটা। তো আমরা এই আমার নাম্বার অফ ভেরিয়েবল এবং নাম্বার অফ ইকুয়েশন যদি সেম হয় অথবা আমার যদি নাম্বার অফ ভেরিয়েবল থেকে নাম্বার অফ ইকুয়েশন যদি বেশি হয়, ধরলাম যে আমার নাম্বার অফ ভেরিয়েবল ইকুয়াল বি, নাম্বার অফ ভেরিয়েবল ইকুয়াল বি, নাম্বার অফ ইকুয়েশন ইকুয়াল ই। আমার নাম্বার অফ ভেরিয়েবল যদি আমার নাম্বার অফ ইকুয়েশনের সমান বা নাম্বার অফ ইকুয়েশনের থেকে কম হয়, অর্থাৎ ভেরিয়েবলের সংখ্যা যদি ইকুয়েশনের থেকে কম হয় বা সমান হয়, তাহলে আমরা ইউনিক সলিউশন পাবো। ইউনিক সলিউশন বলতে যে আমাদের x1 এর জন্য আমরা একটা ভ্যালু ধরলাম 3 পাবো, x2 এর জন্য একটা ভ্যালু ধরলাম 4 পাবো, x3 এর জন্য একটা ভ্যালু ধরলাম 5 পাবো, অর্থাৎ প্রত্যেকটা ভেরিয়েবলের জন্য আমরা আলাদা আলাদা একটা ইউনিক ভ্যালু পাবো। বাট যদি আমার নাম্বার অফ ভেরিয়েবল থেকে নাম্বার অফ ইকুয়েশন যদি আমার কম হয় তাহলে আমরা সেখান থেকে ইউনিক সলিউশন পাবো না।
আমাদের এটা কখনোই পাওয়া সম্ভব না। ঠিক আছে? এটাই ছিল আমাদের মোটামুটি লেকচার 6। তো আশা করি লেকচার 6 এর প্রবলেম হবে না। এখন আমরা লেকচার 7 টা দেখি। তো দেখেন লেকচার 7 এ হচ্ছে আমরা কম্বিনেটরিয়াল অপ্টিমাইজেশনটা শুরু করছি এবং কম্বিনেটরিয়াল অপ্টিমাইজেশন কি জিনিস, কোথায় লাগে, কেন ইউজ করি, আমরা এগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আমরা একটু দেখি যে আমাদের ফার্স্টে আমাদের জানতে হবে যে কম্বিনেটরিয়াল অপ্টিমাইজেশন জিনিসটা কি। কম্বিনেটরিয়াল অপ্টিমাইজেশন ইজ এ subfield of optimization in applied mathematics and computer science that involves finding an optimal object from a finite set of objects. ধরেন আপনার কাছে আপনার কাছে যেকোনো একটা প্রবলেমের ৪ টা সলিউশন আছে। তো ৪ টা সলিউশনের থেকে আপনার মনে হলো ৩ নাম্বার যে সলিউশনটা সেটা আপনার জন্য বেস্ট। তাহলে আপনি ৩ নাম্বারটাকে চুজ করবেন। তাইলে আপনার কাছে হিউজ নাম্বার অফ সলিউশনস আছে, তার থেকে আপনার বেস্ট সলিউশনটা খুঁজে বের করার যে ওয়েটা সেটাই হলো আমাদের কম্বিনেটরিয়াল অপ্টিমাইজেশন করে দেয়। অর্থাৎ আপনি যদি ধরেন আপনার ইউনিভার্সিটিতে আসার জন্য আপনার কাছে ৪ টা ওয়ে আছে এন্ড এই ওয়েতে আপনার কস্ট, টাইম সবকিছুই কম লাগতেছে, তাহলে আপনি এই ওয়েটাকেই বেছে নিবেন। এই ওয়েগুলাতে আপনি যাবেন না। আপনার বেস্ট সলিউশনটা নাম্বার অফ সেট অফ ফাইনাইট সলিউশন থেকে আপনি একটা সলিউশন বা অপটিমাল সলিউশনটা বেছে নেওয়ার যে পদ্ধতিটা বা বেছে নেওয়ার জন্য যেটা কাজ করে সেটাই হচ্ছে আপনার কম্বিনেটরিয়াল অপটিমাইজেশন এবং এটা হচ্ছে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এন্ড কম্পিউটার সায়েন্সের একটা পার্ট। ঠিক আছে? তো এখানে আমাদের ফাইনাইট সেট অফ সলিউশন থাকতে পারে, এখানে আমাদের ডিসক্রিট চয়েস থাকতে পারে, যেমন আমরা ইয়েস নো বা 0 1 এ চুজ করতে পারি যে আমরা এদিকে যাব অথবা যাব না। অথবা আমরা কি করতে পারি, আমরা অপটিমাল সলিউশন বের করতে পারি, যেমন বেস্ট, ওর্স, মোস্ট, লিস্ট, যে আমার এট লিস্ট 5 টা সলিউশন লাগবে বা আমি এইদিকে যাইতে হলে আমার এট লিস্ট 5 টা যানবাহন ব্যবহার করা লাগবে এন্ড এইদিকে যাইতে হলে আমার এট লিস্ট 2 টা যানবাহন ব্যবহার করা লাগবে। তাহলে আমি অবশ্যই যেখানে আমার 2 টা যানবাহনের মধ্যেই হয়ে যাচ্ছে আমি সেটাই চুজ করব। ঠিক আছে? তো এর একটা এক্সাম্পল হইতে পারে যেমন ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম, ফাইন্ড দ্য শর্টেস্ট পসিবল রুট দ্যাট ভিজিট এ সেট অফ সিটিজ এন্ড রিটার্ন টু দ্য অরিজিন সিটি। তো এই ক্ষেত্রে আপনার কমিউনিটির অপটিমাইজেশনটা লাগে। আচ্ছা। তো এখানে আমাদের কিছু কম্বিনেটরিয়াল অপটিমাইজেশনটা কেন শিখবো সেটা সম্পর্কে কিছু জিনিস লেখা আছে। যেমন হচ্ছে আমাদের ইম্পর্টেন্স ইন প্রবলেম সলভিং। তো আমাদের এটা প্রবলেম সলভিং এর জন্য ইম্পর্টেন্ট। দেন এটা আমাদের এফিশিয়েন্ট এন্ড অপটিমাইজেশন, এফিসিয়েন্সি এন্ড অপটিমাইজেশন। তো এটা আমাদের আর কি এফিশিয়েন্ট ওয়েতে আমাদের অপটিমাইজ একটা রেজাল্ট দেয়। দেন আমাদের রিয়েল ওয়ার্ল্ড এ কিছু অ্যাপ্লিকেশন আছে যেমন শিডিউলিং, দেন রাউটিং, রিসোর্স অ্যালোকেশন এইসব ক্ষেত্রে কাজে লাগে। দেন হচ্ছে ক্যারিয়ার রিভিলেন্স, তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের ট্রান্সপোর্টেশন, ম্যানুফ্যাকচারিং এইসব কাজে হচ্ছে আমাদের লাগে। এখানে জাস্ট হচ্ছে একটা ওভারভিউ দেওয়া আছে এবং আপনাদের স্লাইডটা দেওয়ার সময় বলছিলাম যে নোটসও দেওয়া আছে। তো এগুলো একটু দেখবেন এবং এগুলো সম্পর্কে একটু ডিটেইলে পড়বেন। যে আসলে কোনটা কি কাজ করতেছে না করতেছে। মানে এখানে জাস্ট একটা ওভারভিউ দেওয়া আছে। আচ্ছা, তো এখানে আমাদের হিস্ট্রি দেওয়া আছে। এখানে হচ্ছে আমাদের ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম যেটা 19th সেঞ্চুরিতে আসছে। এরপর আমাদের হাঙ্গেরিয়ান অ্যালগরিদম আসছে 1930s এ। দেন লিনিয়ার প্রোগ্রামিং যেটা আমরা অলরেডি পড়ে ফেলছি যেটা 1940s এ আসছে এবং এটা 1937 এ হচ্ছে ইন্ট্রোডিউস করা হয়েছে। এবং আমাদের আর্লি ডেভেলপমেন্টের ক্ষেত্রে 1800s এ আমাদের হচ্ছে ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমটা নিয়ে হচ্ছে কথাবার্তা বলা হয়েছে এবং মডার্ন এরাতে এসে 1947 এ আপনাদের ইন্ট্রোডিউস করা হয়েছে সিমপ্লেক্স অ্যালগরিদম এবং আমাদের 1950s এ হচ্ছে আমাদের ব্রাঞ্চ এন্ড বাউন্ড টেকনিক নিয়ে আলোচনা করা হয়েছে। ঠিক আছে? এটা জাস্ট একটা টিপিক্যাল জার্নি আরকি যে কিভাবে এটা আসছে। তো আমাদের রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনের মধ্যে লজিস্টিক ডেলিভারি আছে, প্রোডাকশন প্ল্যানিং, রিসোর্স অ্যালোকেশন, শিডিউলিং, ফাইন্যান্স, টেলিকমিউনিকেশন এইসব ক্ষেত্রে আমাদের যে কম্বিনেটরিয়াল অপটিমাইজেশন এটা কাজে লাগে। আচ্ছা, তো এরপরে আমাদের ইম্পর্টেন্স অফ কম্পিউটেশনাল অপটিমাইজেশন এই ক্ষেত্রে আমাদের এফিসিয়েন্সিটা বাড়ে, দেন আমাদের কস্ট রিডাকশন হয়, রিসোর্স ম্যানেজমেন্টের ক্ষেত্রে হচ্ছে এটা কাজে লাগে। যে আমাদের অল্প পরিমাণ রিসোর্স আছে যেমন আপনার মনে করেন যে আপনার কাছে একটা র‍্যাম আছে, র‍্যামটা হচ্ছে 4 জিবি। 4 জিবি র‍্যাম আছে আপনার পিসিতে এন্ড আপনি একটা গেম খেলতেছেন যে গেমটা রান করার জন্য আপনার প্রয়োজন হচ্ছে টোটাল সেটআপ এবং সবকিছু দিয়ে আপনার 30 জিবির মতন জায়গা লাগতেছে। এবং এই 30 জিবি জায়গার মধ্যে আপনার গেমটা ইনস্টল দেওয়া আছে যেটা হচ্ছে আপনার সেকেন্ডারি স্টোরেজ। সেকেন্ডারি স্টোরেজ। অ্যান্ড আপনার যে কম্পিউটার অ্যাক্সেস করতে পারে শুধুমাত্র আপনার প্রাইমারি স্টোরেজ। প্রাইমারি স্টোরেজ আছে 4 জিবি এবং এর মধ্যে ধরেন 2 জিবি অলরেডি আপনার ওএস এ কাজে লাগছে।
তাইলে বাকি যে 2 জিবি আছে সেই 2 জিবির মধ্যে দিয়ে আপনার 30 জিবি গেমটা চালাইতে হবে। তাহলে সে কি করবে? এখান থেকে যে 2 জিবি আপনার রিয়েল টাইমে কাজে লাগতেছে ওই 2 জিবিকে সে ইউজ করবে এবং বাকিটুকুকে সে শিডিউলিং অ্যালগরিদম ইউজ করতে পারো যেকোনোভাবে হচ্ছে পরপর দেখাইতে পারে। অর্থাৎ যে কাজটুকু আপনার লাগতেছে ওইটাকে প্রসেস করে আপনার র‍্যামের কাছে দিচ্ছে, র‍্যাম ওইটাকে ডিসপ্লে করতেছে বা প্রসেসর ওইটার সঙ্গে হচ্ছে কমিউনিকেট করতেছে। দেন পরেরটুকু আবার প্রসেস করার জন্য আবার চলে যাচ্ছে এন্ড প্রসেস করে আবার হচ্ছে র‍্যামের মাধ্যমে আরকি কমিউনিকেট করতেছে। তো এট এ টাইমে আপনার তো পুরাটুকু লাগতেছে না। তো আপনার যতটুকু লাগতেছে সেটুকু লোড হচ্ছে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যদি র‍্যাম কম থাকে আমাদের গেমের ক্ষেত্রে দেখি যে কিছু আ ইমেজ আমাদের কাছে লোড হচ্ছে না, একটু পরে লোড হচ্ছে। বাট আমাদের যদি র‍্যাম বেশি থাকে তাহলে এই ক্ষেত্রে এই প্রবলেম গুলো হয় না। তো এটা আরো বেশ কিছু প্রসেসিং বর্ণনের ব্যাপার আছে। জাস্ট আমি একটা ওভারভিউ দিলাম আরকি। ঠিক আছে? তো এটা গেল। এবার আমাদের কিছু এক্সাম্পলস আছে যেমন ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম, ন্যাপস্যাক প্রবলেম, ভার্টেক্স কভার প্রবলেম। এগুলো সম্পর্কে আপনাদের ক্লাসে অলরেডি আলোচনা করা হয়েছে। তো এজন্য এগুলো নিয়ে খুব বেশি বিস্তারিত বলতেছি না। বাট এখানে লেখা আছে নোটস এর মধ্যেও দেওয়া আছে। ঠিক আছে? যে আমাদের হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি প্রবলেমটা কিভাবে কাজ করে, জব শিডিউলিং প্রবলেমটা কিভাবে কাজ করে। আপনারা অনেকেই অলরেডি প্রজেক্ট করছেন। তো এ সম্পর্কে অনেকেই হচ্ছে অলরেডি জেনেছেন। আচ্ছা। তো আমাদের অ্যাপ্রোচেস টু কম্বিনেটর অপ্টিমাইজেশন আমাদের এখানে দেখেন ইম্পোর্টেন্ট কিছু কথা আছে যে এক্সাক্ট অ্যালগরিদম কোনটা, দেন অ্যাপ্রক্সিমেট অ্যালগরিদম কোনটা, হিউরিস্টিক কোনটা। যেমন এটার এক্সাম্পল যেমন এক্সাক্ট অ্যালগরিদম অর্থাৎ আপনাকে আপনার এই যে সলিউশনটা এটা আপনাকে হচ্ছে এক্সাক্ট সলিউশন দেবে যে এই রুটটাই আপনার জন্য বেস্ট হবে যদি ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমের কথা চিন্তা করি। এন্ড এই রুট দিয়ে যদি হচ্ছে আপনি যান তাহলে হচ্ছে আপনি খুব দ্রুত আরকি ফলাফলটা পাবেন এবং এক্সাক্ট সলিউশনটা পাবেন। আর গ্রিডি অ্যালগরিদম এটা আপনাকে একটা সলিউশন দিবে বাট এই সলিউশনটা আপনার বেস্ট নাও হইতে পারে। এর থেকেও বেটার সলিউশন থাকতে পারে। তো এটা একটা অ্যাপ্রক্সিমেশন দিবে। আর আপনার হিউরিস্টিক এটা হচ্ছে আপনার মেইনলি সিমুলেট করে দেখে যে আপনার এই মানে প্রত্যেকটা পাথ আপনার যে কয়টা পাথ আছে এইটা আপনার একটা নোড এখান থেকে আপনার এই কয়টা পাথ আছে। তো প্রত্যেকটা পাথে সে হচ্ছে সলিউশনটাকে সিমুলেট করে দেখবে এবং দেখার পরে দেন হচ্ছে আপনাকে একটা অপটিমাল সলিউশনের আ কথা বলতে পারে। বাট এটা দেখেন বলাই আছে যে these are problem specific technique অর্থাৎ কি এটা আপনার একটা স্পেসিফিক প্রবলেমের জন্য সে হচ্ছে কাজ করতেছে। যে আপনি একটা প্রবলেম দিলেন সেটার জন্য সে মানে একেক প্রবলেমের জন্য একেকভাবে সলিউশন দিবে। এবং they may not guarantee an optimal solution তাহলে এটা আপনাকে গ্যারান্টি দিচ্ছে না যে আপনি অপটিমাল সলিউশনই পাবেন। বাট এটা আপনাকে একটা গুড সলিউশন দেয় কুইকলি। আপনি কুইকলি একটা সলিউশন পাবেন। তো আপনার যদি বলা হয় যে কুইকলি সলিউশন কোথা থেকে পাবেন? হিউরিস্টিক থেকে। যদি বলা হয় যে একদম এক্সাক্ট সলিউশন কোথায় পাবেন? এটা ব্রাঞ্চ এন্ড বাউন্ড থেকে। অ্যান্ড হচ্ছে আপনি অ্যাপ্রক্সিমেট সলিউশন কোথা থেকে পাবেন? যেমন গ্রিডি অ্যালগরিদম থেকে। আচ্ছা। তো এখানে হচ্ছে আমাদের কমন অ্যালগরিদম আছে যেমন গ্রিডি অ্যালগরিদম, ডাইনামিক প্রোগ্রামিং, ব্রাঞ্চ এন্ড বাউন্ড, জেনেটিক অ্যালগরিদম, সিমুলেটেড এর মধ্যে আমরা গ্রিডি, ডাইনামিক, ব্রাঞ্চ এন্ড বাউন্ড এগুলো দেখছি। আমরা বিএফএস টেস্ট দেখছি, এগুলো দেখছি এবং ডাইনামিক প্রোগ্রামিং এবং ব্রাঞ্চ এন্ড বাউন্ড খুব ভালোভাবেই হচ্ছে আমরা দেখছি যে ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম দিয়ে দেখছি আমাদের নেক্সট লেকচার গুলোতে দেখব। ঠিক আছে? তো এরপরে হচ্ছে আমাদের অপটিমাইজেশন টেকনিক এখানে আছে লিনিয়ার প্রোগ্রামিং, দেন ইন্টিজার প্রোগ্রামিং, ডাইনামিক প্রোগ্রামিং। তো আমরা লিনিয়ার প্রোগ্রামিং অলরেডি শেষ করছি। ডাইনামিক প্রোগ্রামিং আমরা নেক্সট লেকচার গুলোতে দেখব। আর এটা আমরা আরকি স্কিপ করে গেছি। আচ্ছা। আ তো এখানে হচ্ছে আমাদের ফরম্যাটিং কম্বিনেটরিয়াল অপ্টিমাইজেশন। তো আমরা যখন একটা কম্বিনেটরিয়াল অপ্টিমাইজেশন প্রবলেমকে ফর্মুলেট করি তো আমরা এটাকে হচ্ছে ম্যাথমেটিক্যাল একটা মডেল দাঁড় করাই। তারপর হচ্ছে আমরা একটা সেট তৈরি করি যে আমাদের কোন যেমন ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমের ক্ষেত্রে আমাদের পসিবল রুট গুলাকে আমরা চুজ করি। দেন হচ্ছে আমরা কি করি? কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করি। যে ভেরিয়েবলের মাধ্যমে হচ্ছে আমরা আমাদের ডিসিশন মেকিং গুলা করব। দেন আমাদের কিছু কনস্ট্রেন্টস থাকে যে আমাদের একটা বাউন্ডারি দেয়া থাকে যে আমরা এইটুকুর মধ্যে আমাদের কিছু লিমিটেশন থাকে। যে আমাদের এতগুলো সিটিতে যাবো বাট আমাদের প্রত্যেকটার ভ্যালু কেমন হবে বা কি হবে এই সমস্ত তো এটাই। তো এইখানে আমাদের কিছু টুলস ইউজ করি আমাদের এই প্রবলেম গুলো সলভ করার জন্য। এই টুলস গুলার মধ্যে আমাদের সফটওয়্যার গুলা ২ টা ভাগে বিভক্ত। একটা হচ্ছে জেনারেল পারপোজ সলভার, একটা হচ্ছে প্রবলেম স্পেসিফিক সলভার। এটা আপনাদের অলরেডি ক্লাসে খুব ভালোভাবেই বলা হয়েছে। তো আমাদের জেনারেল পারপোজ সলভারটা কি? আপনার জেনারেল যে কাজগুলো করা হয়, মনে করেন যে আপনার আ যতগুলো ইউনিভার্সিটি আছে প্রত্যেকটা ইউনিভার্সিটির একটা আ সেমিস্টার হয়। অ্যান্ড সেই সেমিস্টারে হচ্ছে আমাদের কিছু কোর্স থাকে। ধরলাম ৫ টা কোর্স থাকে অ্যান্ড হচ্ছে ৫ টা কোর্সের আপনার রেজাল্ট দেওয়া হয়। আ তো এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা জেনারিক। এই সিস্টেমটার ক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম নেই যে এরকম আমাদের সেমিস্টার হবে, সেমিস্টারে হচ্ছে ৫ টা কোর্স থাকবে তার রেজাল্ট দেওয়া হবে। বাট এবার আপনাকে বলা হইলো এবং হচ্ছে আমার প্রত্যেক ইউনিভার্সিটি 80% এ A+।
ঠিক আছে, এটা হচ্ছে আমরা জানি। এখন আমার বলা হইলো যে আমার ইউনিভার্সিটি 90% কাজ দিবে। আচ্ছা, এইটা যদি বলা হয় তাহলে কি হলো যে জেনারেল যতগুলো ইউনিভার্সিটি ছিল তারা এই একটা সফটওয়্যার দিয়েই কাজ করতে পারত। বাট যখন আমি প্রবলেম বললাম তারা বলল কি যে 90% এ প্লাস এবং যারা ধরেন 95% পাবে তাদেরকে হচ্ছে একটা স্কলারশিপ দেওয়া হবে। ঠিক আছে? একটা স্কলারশিপ দেওয়া হবে। তাইলে এই যে আমি একটা প্রবলেম স্পেসিফিক করে দিলাম যেটা কিন্তু আমার ওই যে সফটওয়্যারটা সেটা ইউজ করে করতে পারতেছে না। তাহলে ওই কাজটা করার জন্য আমি স্পেশাল একটা সফটওয়্যার তৈরি করলাম বা আমি সফটওয়্যারটাকে মডিফাই করলাম যে সফটওয়্যারটা আমার এই প্রবলেমটাকে সলভ করতে পারে। তো আ সেই যে কাজটা করতেছি সেটা হচ্ছে আমার এই প্রবলেম স্পেসিফিক সফটওয়্যার সলভারস। যেটা যেমন আমাদের স্পেশালাইজড সফটওয়্যার হইতে পারে কিছু। আর আমাদের জেনারেল পারপোজ যেটা যে আমরা জেনারেল কাজের জন্য যেটাকে ব্যবহার করব। ঠিক আছে? আচ্ছা। তো এইটার ডিফারেন্সটা আমরা দেখতে পারি যে আমাদের এটার ডিফারেন্স কি হইতে পারে। আপনাদের অলরেডি একটা থিওরিতেও মনে হয় এটা কোয়েশ্চেন দেওয়া হয়েছিল যে এই ২ টার মধ্যে ডিফারেন্স লেখার বা আপনাদের ক্লাসেও হচ্ছে পড়ানোর মধ্যে এটা দেওয়া হয়েছিল। আচ্ছা। তো এরপরে হচ্ছে আমাদের কেস স্টাডি। তো এই জিনিসটা কি কেস স্টাডি বলতে কি আপনি যে একটা প্রবলেম আপনাকে দেওয়া হলো যেমন হচ্ছে ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম। তো সেটা দেওয়ার পরে এখন আপনাকে বলা হইলো যে এই প্রবলেমটা পড়তে। তো আপনি প্রবলেমটাকে পড়লেন বা প্রবলেমটাকে এনালাইসিস করলেন। এনালাইসিস করার পরে দেন হচ্ছে আপনি প্রবলেমের জন্য কিছু সলিউশন সাজেস্ট করেন। যেমন এক্সাক্ট অ্যালগরিদমের মধ্যে আপনি ব্রাঞ্চ এন্ড বাউন্ড বা ডাইনামিক প্রোগ্রামিং সাজেস্ট করতে পারেন। অ্যাপ্রক্সিমেট এর মধ্যে আপনি নিয়ারেস্ট নেইবার দেন হচ্ছে ক্রিস্টোফারস অ্যালগরিদমস এগুলো দেখতে পারেন। দেন হচ্ছে হিউরিস্টিক মেথডের মধ্যে আপনার কি থাকতে পারে। আপনি এই জিনিসগুলোকে সাজেস্ট করলেন। অর্থাৎ আপনি একটা জিনিস সম্পর্কে এনালাইসিস করলেন, দেন আপনার যে ফাইন্ডিংস গুলো সেটাকে আপনি শেয়ার করলেন। এটাই হচ্ছে আপনার কেস স্টাডি ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমের। তো এখানে আমাদের কিছু কমপ্লেক্সিটি চলে আসে যেমন কম্পিউটেশনাল কমপ্লেক্সিটি, স্কেলেবিলিটি তারপর হচ্ছে আমার নন ডিটারমিনিস্টিক পলিনোমিয়াল যেটা আমাদের হার্ড প্রবলেমের ক্ষেত্রে চলে আসে। তো এই কমপ্লেক্সিটি গুলো আমাদের জানতে হবে যে আমাদের এই প্রবলেম গুলো সলভ করতে আমাদের কমপ্লেক্সিটি কি আসতে পারে। এবং আমরা এই যে এটা একটা ইম্পোর্টেন্ট জিনিস যে আমরা কম্পিউটেশনাল অপ্টিমাইজেশনটা কেন শিখবো? মানে এই জিনিসটা আমাদের শিখে লাভটা কি? তো আমাদের দেখেন এইটা হচ্ছে আমাদের অ্যাডভান্স অ্যালগরিদম এবং এই অ্যালগরি এ এ মানে এই কম্পিউটেশনাল অপ্টিমাইজেশন শেখার মাধ্যমে আমরা অ্যাডভান্স আরো কিছু অ্যালগরিদম আমরা এটাকে ইউজ করে আমরা অনেক এফিশিয়েন্ট ওয়েতে হচ্ছে কাজগুলো করতে পারি। ঠিক আছে? দেন আমরা যদি কেউ কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে কাজ করতে চাই সেক্ষেত্রে আমাদের কম্পিউটেশনাল অপ্টিমাইজেশনটা অনেক হেল্পফুল হবে। কারণ কি আমরা অপটিমাইজ ওয়েতে আমাদের কাজগুলো করতে পারবো। অ্যান্ড আমাদের মেশিন লার্নিং এর ক্ষেত্রে আমাদের হিউজ পরিমাণ ডেটা নিয়ে কাজ করতে হয়। আমাদের বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর যে মডেলগুলা সেগুলোকে দাঁড় করাইতে হয় মেশিন লার্নিং এর ক্ষেত্রে। আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা যাতে অপটিমাইজ ওয়েতে কম সময়ের মধ্যে আমাদের ডেটাগুলোকে এনালাইসিস করতে পারি। ঠিক আছে? তো এইটাই আমাদের মোটামুটি ওভারভিউ ছিল। লেকচার 7 এ আমরা মেইনলি কম্পিউটেশনাল অপ্টিমাইজেশন কি, কেন শিখবো এগুলো নিয়ে হচ্ছে আলোচনা করছি। কোথা থেকে আসছে, হিস্ট্রি কি এগুলা। তো এখন আমরা হচ্ছে লেকচার 8 এ আমরা ডাইনামিক প্রোগ্রামিংটা নিয়ে হচ্ছে বেসিক্যালি আলোচনা করব। যে ডাইনামিক প্রোগ্রামিংটা আসলে কি, কিভাবে কাজ করে। দেন এরপরে হচ্ছে আমরা আমাদের একটা ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমটাকে ডাইনামিক প্রোগ্রামিং দিয়ে সলভ করার ট্রাই করব। বিএফএস দিয়ে সলভ করার ট্রাই করব। দেন আমরা ফর্মুলার সাহায্যে সলভ করার ট্রাই করব। দেন হচ্ছে আমরা ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমটাকে ব্রাঞ্চ এন্ড বাউন্ড টেকনিক দিয়ে সলভ করব। আচ্ছা। তো দেখেন ডাইনামিক প্রোগ্রামিং আমরা ফার্স্টেই দেখি যে আমরা গ্রিডি মেথড গুলো অলরেডি আমাদের বিভিন্ন কোর্সে পড়ে আসছি। তো এইটার সঙ্গে হচ্ছে আমাদের ডাইনামিক প্রোগ্রামিং এর পার্থক্যটা কি? তো দেখেন আমাদের গ্রিডি মেথডে হচ্ছে আমাদের এটা একটা প্রিডিফাইন্ড প্রসিডিউর। যে আমাদের প্রিডিফাইন্ড করা থাকে যে আমার আমার ধরেন এখান থেকে আমার ২ টা রুট আছে। তো আমি যেদিকে আমার এই রুটটাতে ধরলাম যে মাঝে জ্যাম হয়, মাঝে হয় না। তো আমার প্রিডিফাইন করা আছে যে আমি এই রুট দিয়েই যাবো। আমার এই দিক দিয়ে যে একটা বাইপাস রুট আছে আমি এই রুটটাকে কখনো ইউজ করব না। এটা হচ্ছে আমাদের গ্রিডি মেথড যে সে কি করবে যে যখন ধরেন আপনার জ্যাম থাকলো না সে খুব দ্রুত এই রোডটা দিয়ে পার হয়ে গেল। যখন জ্যাম থাকবে তখন এইদিকে সে যাবে না, সে এদিক দিয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের গ্রিডি মেথড প্রিডিফাইন্ড। বাট আপনার ডাইনামিক প্রোগ্রামিং কি করবে এখানে আসবে আসার পরে সে চেক করবে যে এইদিকে জ্যাম বেশি না এইদিকে জ্যাম বেশি। তো যদি দেখে যে এইদিকে জ্যাম বেশি এবং এদিক দিয়ে যাইতে টাইম বেশি লাগবে তাহলে সে এইদিক দিয়ে ঘুরে যাবে। অর্থাৎ সে প্রত্যেকটা স্টেপে যে ডিসিশন নেবে তার কিন্তু মানে যে ইয়েগুলা প্রসিডিউর গুলা এটা কিন্তু প্রিডিফাইন থাকবে না। দেন আমাদের হচ্ছে এটা গ্রিডি মেথডটা কিন্তু আবার আপনার টাইম কনজিউমিং না। কারণ কি আপনার এখানে এসে ডিসিশন নেওয়ার জন্য একটা টাইম ব্যয় করতেছে। বাট সে যদি এদিক দিয়ে চলে যাইতো আরকি সলিউশনটা খোঁজার ক্ষেত্রে সে টাইম কনজিউমিং না।
সে যদি এদিক দিয়ে চলে যেত তাহলে তো তার আর ডিসিশন নেওয়া লাগতো না। সে জানেই যে আমি এদিক দিয়ে এসে আমি এই রুট দিয়ে চলে যাব। তাহলে তার এখানে ডিসিশন নিয়ে টাইমটা নষ্ট করতে হতো না। বাট ডাইনামিক প্রোগ্রামিং এখানে এসে সে ভাবছে আমি এদিকে যাব না এদিকে যাব। তো এই ক্ষেত্রে তার একটা টাইম লাগতেছে। ঠিক আছে? তার গ্রিডি মেথডের তুলনায় টাইম লাগতেছে। বাট প্রবলেম সলভের ক্ষেত্রে সে ডাইনামিক প্রোগ্রামিং বেস্ট সলিউশনটাই আপনাকে দিবে। Then problem cannot be solved by taking sequence of decision. এ কিন্তু কোনো সিকোয়েন্স অফ ডিসিশন নেয় না। সে জাস্ট এখান থেকে আসতেছে এন্ড সে চলে যাচ্ছে। বাট আপনার ডাইনামিক প্রোগ্রামিং এখানে আসতেছে, এখানে আসার পরে সে এখানে আবার দেখলো যে ২ টা রুট আছে। সে আবার চেক করবে এইদিকে যাবে না এইদিকে যাবে। বাট সে এখানে আসার পরে তাকে যদি প্রিডিফাইন করা থাকে সে এদিকেই চলে যাবে। আর এখানে হচ্ছে আপনার ডাইনামিক প্রোগ্রামিং হচ্ছে ফলো দ্য প্রিন্সিপাল অফ অপটিমালিটি। তো আপনার অপটিমালিটির ক্ষেত্রে কোনটা বেস্ট? অবশ্যই ডাইনামিক প্রোগ্রামিং বেস্ট। ডিসিশন ক্যান বি টেকেন ইন এভরি স্টেজ। তো আপনার প্রত্যেক স্টেজে দেখেন প্রত্যেকটা জায়গায় যাচ্ছে। এখানে যদি ট্রি মেক করি, এই প্রত্যেকটা ট্রি এখানে আসলো এদিকে যাবে কিনা চেক করবে বা এদিকে যাবে কিনা, আবার যদি এইদিকে আসে কোন দিকে যাবে প্রত্যেকটা স্টেপে চেক করবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখি যে ডাইনামিক প্রোগ্রামিং আসলে জিনিসটা কি। ডাইনামিক প্রোগ্রামিং ইজ এ মেথড ইউজড ইন ম্যাথমেটিক্স এন্ড কম্পিউটার সায়েন্স টু সলভ কমপ্লেক্স প্রবলেমস। তো কমপ্লেক্স প্রবলেম সলভের জন্য এটা ব্যবহার করা হয় বাই ব্রেকিং দেম ইনটু সিম্পলার সাব প্রবলেম। তো এটাকে হচ্ছে আপনার সাব প্রবলেমে ভাগ করে দেন হচ্ছে ইয়েটা করে আরকি, কমপ্লেক্স প্রবলেমটাকে সলভ করে। সলভিং ইচ সাব প্রবলেম অনলি ওয়ান্স। তো দেখেন প্রত্যেকটা সাব প্রবলেমকে সে একবারই সলভ করবে এন্ড স্টোরিং দ্য রেজাল্ট টু অ্যাভয়েড দ্য রিডান্ডেন্ট কম্পিউটেশন। তো দেখেন আমি সলভ করতেছি, সলভ করে আমি একটা টেবিল নিলাম বা একটা অ্যারে নিলাম, অ্যারের মধ্যে আমি যদি রেজাল্টগুলোকে স্টোর করে রাখি তাহলে তো তার হচ্ছে রিডান্ডেন্ট ভাবে সে আর বারবার ক্যালকুলেট করা লাগতেছে না। একবার যদি একটা সাব প্রবলেম সলভ পেয়ে যায় সেভ করবে, লিডিং টু মোর এফিসিয়েন্ট সলিউশন ফর এ ওয়াইড রেঞ্জ অফ প্রবলেম। তাহলে সে কি করবে? ডাইনামিক প্রোগ্রামিং মেইনলি হচ্ছে একটা বড় প্রবলেমকে কয়েকটা ভাগে ভাগ করে সেই ভাগগুলোকে সে স্টোর করে আলাদা আলাদা করে সলভ করে এবং প্রত্যেকটা সলভের যে রেজাল্ট সেই রেজাল্টগুলোকে পরে একত্রিত করে সে আমাদেরকে সলিউশনটা দেয় এবং এইটা আপনার ডিভাইড এন্ড কনকোয়ার টেকনিক নামেও পরিচিত। ওকে, আচ্ছা, তো এটার একটা এক্সাম্পল যেমন ফিবোনাকি নাম্বার, এবং ফিবোনাকি নাম্বারটা এটা হচ্ছে আমার এফ এর ভ্যালু হিসাব করি তাহলে হচ্ছে আমার f0, দেন এটা হচ্ছে আমার f1, f2, f3 এইভাবে যাবে। তো এটা হচ্ছে আমার জিরো ফিবোনাকি নাম্বার অর্থাৎ f0, দেন এটা হচ্ছে আমার ফার্স্ট সেকেন্ড থার্ড এইভাবে পরপর যায়। আচ্ছা, দেখেন তাহলে হচ্ছে এখানে ওয়ার্কিং প্রিন্সিপাল যদি আপনাদের এখানে বলা হয় যে ফিবোনাকি নাম্বার বের করতে এবং তার ওয়ার্কিং প্রিন্সিপালটা যে ডাইনামিক প্রোগ্রামিংকে ফলো করতেছে সেটাকে বর্ণনা করতে, তাহলে আপনার অবশ্যই হচ্ছে এই স্টেপগুলোকে দেখিয়ে দিতে হবে। তো কিভাবে দেখাবেন? আপনার আইডেন্টিফাই দ্য সাব প্রবলেম। ধরেন আপনাকে একটা ফিবোনাকি নাম্বার বের করতে বলছে, আমি ধরলাম যে f5 আপনাকে বের করতে বলছে। এটাকে যদি বের করতে বলে তাহলে আপনি এটাকে ভাঙবেন। এটা কিভাবে ভাঙবেন? f5 কে হচ্ছে f4 f3 তে ভাঙবেন, দেন f4 কে f3 f2 তে ভাঙবেন, f3 কে ভাঙবেন f2 f1 এভাবে ভাঙবেন। স্টোর দ্য সলিউশন। এবার আপনি প্রত্যেকটা পার্টকে আপনি সলভ করবেন এবং সেই সলভে যে রেজাল্টটা সেই রেজাল্টটাকে আপনি স্টোর করবেন একটা টেবিলের মধ্যে। টেবিলের মধ্যে আপনি স্টোর করবেন। এটাতে আপনার f0, f1, f2, f3 এভাবে স্টোর করবেন। ফাইনালি আপনি কি করবেন? যে স্টোর করা সলিউশন থেকে আপনি একটা ফাইনাল রেজাল্টে আসবেন। তাহলে ফাইনাল রেজাল্টটাকে আপনি স্টোরড সলিউশন থেকে বের করবেন। তো এইটা হচ্ছে আপনার বিল্ড আপ সলিউশন। এবং স্টোরড সলিউশন থেকে আপনি যখন হচ্ছে বের করতেছেন তখন কিন্তু আপনার একই ডেটাকে আপনি বারবার আনবেন না। অর্থাৎ দেখেন f3 একবার এখানে ক্যালকুলেট করা হয়েছে তাহলে আপনি এখানে আর ক্যালকুলেট করবেন না। তাহলে কি সেটা আপনার রিডান্ডেন্সিটাকে এভয়েড করাচ্ছে। ঠিক আছে? তো আমরা দেখেন একটু দেখি যে এক্সাম্পল দেখি যে আপনার টু ফাইন্ড দ্য n ফিবোনাকি নাম্বার, nতম ফিবোনাকি নাম্বারকে আমরা বের করতেছি ইউজিং এ ব্রুট ফোর্স অ্যাপ্রোচ ইউ উড simply add n-1 এবং n-2, n-1 তম এবং n-2 তম ফিবোনাকি নাম্বার this would work but it would be inefficient for a large value of n as it would be required calculating all the previous ফিবোনাকি নাম্বার। তো দেখেন এটা আমরা কারণ কি আমার এটা হচ্ছে প্রত্যেকটা বার যে তার হচ্ছে আগেরটাকে ক্যালকুলেট করা লাগতেছে, বাট এটাকে যদি আমরা স্টোর করে রাখি তাহলে তো ক্যালকুলেট করা লাগতেছে। তো আমরা ফিবোনাকি নাম্বারের ডেফিনিশন যদি আসে আমরা এটা লিখব যে n এর ভ্যালু যখন 0 fn ইকুয়াল কত? তাহলে f0 ইকুয়াল হচ্ছে 0, n এর ভ্যালু যখন 0 আমরা 0 বসাবো। ফিবোনাকি অফ n f1 ইকুয়াল আমার 1 বসাবো, দেন হচ্ছে কি করবে? আগের দুইটাকে যোগ করবে। তাহলে f2 যখন বসাবো তাহলে f0 প্লাস f1 এই দুইটাকে যোগ করবে, তাহলে 0 প্লাস 1 ইকুয়াল 1,
অর্থাৎ f2 এর ভ্যালু আপনার আসবে 2, ঠিক আছে, সরি 1, 0 প্লাস 1 তো ওকে। তাহলে দেখেন সে কি করতেছে, f0 f1 f2 f3 কয়েকটা ভাগে ভাগ করলো, এবার একটা টেবিল ক্রিয়েট করে fn এর পর্যন্ত ভ্যালুগুলোকে স্টোর করলো, দেন fn কে বের করার জন্য fn-1 fn-2 এই দুইটাকে অ্যাড করলো, এবং আমার দেখেন f2 কে যদি আমার বারবার হচ্ছে ক্যালকুলেট করা লাগে বা f3 কে বারবার ক্যালকুলেট করা লাগে, সে বারবার ক্যালকুলেট না করে ওই টেবিল থেকেই নিবে। তাহলে টেবিলটাই এনশিওর করতেছে যে আমার এই সাব প্রবলেম গুলোর মধ্যে একটা জিনিস একবারই শুধু ক্যালকুলেট করা হচ্ছে। তাহলে আমরা এবার একটু দেখি। এটার জন্য আমাদের দুইটা অ্যাপ্রোচ আছে, একটা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ, একটা হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ। টপ ডাউন অ্যাপ্রোচটাকে আপনার বলা হয় মেমোরাইজেশন, বটম আপটা আমরা পরে দেখি। মেমোরাইজেশনটা কি? ইন টপ ডাউন অ্যাপ্রোচ অলসো নোন অ্যাজ মেমোরাইজেশন উই স্টার্ট উইথ দ্য ফাইনাল সলিউশন। তাহলে আপনার যদি f5 বের করতে বলে তাহলে আপনি f5 থেকে শুরু করবেন এবং তারপরে আপনি f4 f3 এইভাবে যাবেন, and recursively breaking down into the smaller sub problem to avoid the redundant calculation. We store the result of the solved sub problem in a memorization table. একটা টেবিলে স্টোর করব। তাহলে কি করতেছি, start with the final solution আমরা f5 থেকে শুরু করলাম, store the solution to sub problem in a table, আমরা টেবিল ক্রিয়েট করে এর মধ্যে হচ্ছে আমরা ভ্যালুগুলোকে স্টোর করলাম, suitable when the number of sub problem is large and many of them are reused. তাহলে আমার এটা অবশ্যই লাস্ট প্রবলেমের ক্ষেত্রে কার্যকরী, এবং আমরা এটা অলরেডি ল্যাবে সলভ করে দেখছি, আমাদের ল্যাবের যে 5 নাম্বার যে ল্যাবটা ছিল আর কি ওখানে সলভ করে দেখি। তো দেখেন আমাদের নরমাল যে সিস্টেমটা সেটা কি করতেছে, আমাদের ফিবোনাকি n এর ভ্যালু যখন 1 এর থেকে কম তখন n কে রিপ্রেজেন্ট করতেছে, অর্থাৎ n ইকুয়াল টু 0 হইলে ভ্যালু বসাচ্ছে কত 0, n ইকুয়াল টু 1 হইলে সে 1 বসাচ্ছে, এন্ড বাকি দুইটার জন্য সে ক্যালকুলেট করতে। তাহলে f4 কে সে ভাঙলো, ভেঙে f3 f2 কে পাইলো, দেন f3 কে ভেঙে f2 f1 পাইলো, এবং f2 কে ভেঙে f1 f0 পাইলো, আর f2 কে ভেঙে f1 f0 পাইলো। এটা এবার দেখেন আপনার প্রত্যেকটা বার কিন্তু প্রত্যেকটা জিনিস ক্যালকুলেট করা লাগতেছে এবং ফাইনালি সে এটাকে পাচ্ছে, এবং এটার জন্য টাইম কমপ্লেক্সিটি আসতেছে বিগ O অফ টু দি পাওয়ার n। বাট আমরা যদি একটা টেবিল ইউজ করতাম, এখানে যদি একটা টেবিল ইউজ করি তাহলে দেখেন আমার এটা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ, টপ ডাউন অ্যাপ্রোচ অর্থাৎ টপ থেকে সে ভাঙতে ভাঙতে যাচ্ছে, এবং একদম লাস্টে যে f0 যে ভ্যালুটা সেটাকে সে 0 বসায় দিল, স্টোর করলো, f1 এর ভ্যালুটাকে সে 1 বসায় স্টোর করলো, তাহলে এইটা থেকে ক্যালকুলেট করে f2 এর ভ্যালুটা কি পাইলো, আগে দুইটাকে যোগ করবে, যোগ করে পাইলো 1, তাহলে f2 এর ভ্যালু পাইলো 1, দেন f3 এর ভ্যালুটা দেখেন f1 একবার ক্যালকুলেট করা হয়ে গেছে, সে এটাকে আর ক্যালকুলেট করবে না, তাহলে এই দুইটাকে যোগ করে সে পাইলো কত 2, f3 এর ভ্যালু পেয়েছে 2, এবং f2 এর ভ্যালুটা অলরেডি ক্যালকুলেট করা 1, 2 প্লাস 1 করে সে পাচ্ছে 1, এইটাকেও সে ক্যালকুলেট করবে না, এইটাকে তো করবে না, এটাকেও করবে না, সে f4 এর ভ্যালু পাচ্ছে আপনার সরি 2 আর 1 3, f4 এর ভ্যালু পাচ্ছে সে 3। তাহলে দেখেন এই যে যে ক্যালকুলেশন গুলো করলো না, এই জিনিসটাকে সে বসাইলো কোথায়, একটা গ্লোবাল অ্যারেতে, গ্লোবাল অ্যারেতে বসাইলো, এই যে যে অ্যারেটা এইটাই আপনার মেমোরাইজেশনে কাজ করতেছে, ইট ইজ কল্ড মেমোরাইজেশন। তার মানে একই জিনিসটা মানে কি আমার রিডান্ডেন্সি কমে যাচ্ছে, 1 2 3 4 চারটা কাজ তার আর করা লাগতেছে না, তাহলে এই রিডান্ডেন্সিটাকে কমানোর জন্য কাজ করতেছে আমার টপ ডাউন অ্যাপ্রোচ বা এই মেমোরাইজেশন টেবিলটা, এবং এখানে আমার টাইম কমপ্লেক্সিটি বিগ O অফ n। ওকে, তাহলে বটম আপ অ্যাপ্রোচ কি করবে, আমাদের টপ ডাউনে কি ছিল, আমরা f5 কে বের করতে চাচ্ছি বা f4 কে বের করতে চাচ্ছি, আমরা উপর থেকে ভাঙতে ভাঙতে 3 2 উপর থেকে ভাঙতে ভাঙতে যাচ্ছি, বাট আমার বটম আপ অ্যাপ্রোচ কি করবে, বটম আপ অ্যাপ্রোচ সে উপর থেকে ভাঙবে না, সে নিচে থেকে বিল্ড করবে, অর্থাৎ সে f0 কে বসাবে, একটা টেবিল আগে নিবে, f0 কে বসাবে, দেন হচ্ছে f1 কে বসাবে, f2 কে বসাবে, f3 কে বসাবে, এইভাবে সে বিল্ড করতে করতে যাবে। স্টার্ট উইথ দ্য দেখেন in the bottom up approach also known as tabulation, তাহলে bottom up approach কে বলা হয় tabulation, we start with the smallest sub problem and gradually build up to the final solution. We store the result of the solved sub problem in a table and avoid redundant calculation। তাহলে আমরা টেবিলে বসাই দেব। তাহলে start with the smallest problem, তার মানে কি আমার smallest কত f0, একদম নিচে থেকে শুরু করতেছি, আমার f5 f10 যাই বের করতে বলুক, দেন হচ্ছে আমরা একটা টেবিলকে বিল্ড করতে করতে যাচ্ছি এবং ফাইনালি আমরা যে সলিউশনটা সেটাকে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা একটু দেখি, দেখেন এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশনটা,
তাহলে আমার কি করতেছে, f0 এর ভ্যালুকে সে 0 বসায় দিচ্ছে, মানে ফার্স্টে চেক করতেছে n এর ভ্যালু কত, f1 এর ভ্যালুকে সে 1 বসায় দিচ্ছে। এন্ড এরপরে সে একটা লুপ চালাচ্ছে যে এই দুইটাকে যোগ করে 1 বসাইলো, দেন এই দুইটাকে যোগ করে 2 বসাইলো, এই দুইটাকে যোগ করে 3 বসাইলো। তো এইভাবে সে বিল্ড করতে করতে যাচ্ছে। এটারও আমার টাইম কমপ্লেক্সিটি O অফ n। আচ্ছা, এটা হচ্ছে আমার লাগতেছে। তো এইভাবে হচ্ছে বসাবে। আচ্ছা, তো এই ক্ষেত্রে দেখেন, এই ক্ষেত্রে যদি এখন আপনাকে বলে যে যে কোনোটা দিয়ে, যে ধরেন মেমোরাইজেশনই বলল যে এইটা যে আপনার ইয়েকে ফলো করতেছে, মেমোরাইজেশনকে ফলো করতেছে বা আমার ডাইনামিক প্রোগ্রামিংকে ফলো করতেছে, এটা হচ্ছে আপনার ইয়ে করে দেখান। তো আপনি ফার্স্টে কি করবেন, আপনি ট্রি বিল্ড করবেন, দেন হচ্ছে একটা অ্যারে বিল্ড করবেন। তাহলে ফার্স্টে হচ্ছে আপনি যে ট্রিটা বিল্ড করতেছেন সেটার আগে আপনি সাব প্রবলেমে ভাগ করেন, আপনাকে যে কয়টা বের করতে বলছে, তাহলে আপনি সেই সাব প্রবলেম যদি F4 বের করতে বলে, তাহলে F0, F1, F2, F3, F4 এই কটা সাব প্রবলেমে ভাগ করেন। ভাগ করার পরে এবার হচ্ছে আমাদের ফার্স্টে কি আপনার সাব প্রবলেমে ভাগ করবে, তারপর প্রত্যেকটার জন্য সে সলিউশন বের করবে। প্রত্যেকটার জন্য সে সলিউশন বের করে একটা টেবিলে স্টোর করবে, যেটা কি আমাদের দ্বিতীয় যে স্টেপটা ছিল, সেই দ্বিতীয় স্টেপে সে টেবিলে স্টোর করলো। তার 3 নম্বর স্টেপে সে কি করবে, 3 নম্বর স্টেপে সে এই টেবিলটা থেকে যে ফাইনাল সলিউশনটা, অর্থাৎ আপনার কি F4 বের করতে বলছে, এটাকে নিয়ে আসলো। এবং সে তারপরে কি করবে, রিডান্ডেন্সি যে সে অ্যাভয়েড করছে তার জন্য আপনি কি করবেন, আপনি ট্রিটা আঁকলেন, ট্রিটা এঁকে ফেললেন, ট্রিটা এঁকে ফেলার পরে দেন আপনার যেটা যেটা লাগতেছে না সেটাকে ক্রস দিয়ে দেন। ক্রস দিয়ে বলেন যে এই কয়টার জন্য আমার ক্যালকুলেশন লাগে নাই। তাহলে হচ্ছে আমার কি হয়েছে, যে এই কয়টার জন্য যেহেতু ক্যালকুলেশন লাগে নাই, সো হচ্ছে আমার এটা রিডান্ডেন্ট, কোনো ক্যালকুলেশন করে নাই, সো আমার রিডান্ডেন্সি ফলো করতেছে না। আচ্ছা, এই ক্ষেত্রে আপনি একটা জিনিস করতে পারেন, আপনি এখানে ধরেন আপনার F5 বললো, তাহলে আপনি F5 কে ই করলেন, F4, F3, F2, F1, দেন F0। এন্ড এই যে F5, এখানে হচ্ছে আপনার কত, F3, F4 এর থেকে আপনার কত, F2, F3, এটা হচ্ছে F2, সরি F3, F2, এটা হচ্ছে F1। এই যে যেটা আসতেছে, তাহলে কি আপনি এইগুলোর ভ্যালুকে শুধু লেখেন, তাহলে আপনার যত বড় ট্রি আসুক, আপনার যদি F10 ও বলে, তাহলেও কিন্তু আপনার কোনো প্রবলেম হবে না। আমি এটা একটু আর একটু ফ্রেশ কোন একটা জায়গায় দেখাই। আচ্ছা, কারণ আপনার বললো হচ্ছে F6 যদি বলে, আপনি এইভাবে ট্রিটা আঁকেন, F6 থেকে F5, F4, F3, F2, 1, F0। F6 থেকে F5 এ গেছে, F4 এ গেছে, এটা থেকে F4, F3, F4 এর জন্য F3, F2, F3 এর জন্য F2, F1, এবার F2 এর জন্য না F1, F0। তাহলে দেখেন আপনি একবারেই এই যে যতগুলো আছে এইগুলাকে আপনি একবারেই এখানে ক্রস দিয়ে দিতে পারেন, অথবা আপনি কি করতে পারেন, অথবা আপনি করতে পারেন এই নোটগুলোকে আপনি এক এক করে ক্রস দিলেন, যে এইগুলো আমার আর ক্যালকুলেশন করা লাগে নাই। এবং এখান থেকে দেখেন আপনার তাইলে কিন্তু এই যে F4 এর জন্য আপনার আবার এই দুইটা বানানো লাগতেছে না, যে F4 এর জন্য আপনার একটা আসছে কত, F3, F2, কারণ কি আপনি এইটা অলরেডি আপনি F4 এর ভ্যালু জানেন, ক্রস দিয়ে এখানে লিখে দিবেন যে F4 এর ভ্যালু 3, F3 ভ্যালু আপনি জানেন, ক্রস দিয়ে লিখে দেন F2, তাহলে কিন্তু আপনার এই যে এক্সট্রা ক্যালকুলেশনটা এটা আপনার দেখানো লাগতেছে না ট্রির মধ্যে। ঠিক আছে, বাট এমনি দেখায় দেওয়া ভালো, ঠিক আছে, দেখায় দিতে পারলে আপনি দেখায় দিবেন। তো আপনার এই দেখায় দিবেন, ঠিক আছে, যে এটার জন্য আপনার কি আসতেছে, F3 ক্যালকুলেশন লাগে নাই, F3 এর জন্য আপনার আসতেছে F2 এন্ড F1, এটার ক্যালকুলেশন লাগে না। F2 এর জন্য আসতেছে F0 এন্ড F1, এটার ক্যালকুলেশন আপনার লাগে না। এগুলো দেখাই দিলেন, তাহলে আপনার এই ক্যালকুলেশন গুলো লাগছে, তার মানে কি আপনার রিডান্ডেন্সি থেকে অ্যাভয়েড করতে পারছেন। তো এই চারটা স্টেপ আপনি জাস্ট দেখাই দিলেন। আপনার হচ্ছে ট্যাবুলেশনের ক্ষেত্রেও আপনি ঠিক একইভাবে দেখাই দেন, যে আপনার যদি ট্যাবুলেশনের ক্ষেত্রে বলে, তাহলে আপনি ট্যাবুলেশনের ক্ষেত্রেও এই একইভাবে দেখাই দেন, যে আপনি হচ্ছে ট্রিটা তৈরি করেন এবং আপনি বটম থেকে হচ্ছে মেক করতে করতে যান। তাহলে দেখেন আপনি যদি বটম থেকে মেক করেন, তাহলে হচ্ছে আপনি কি দেখাইতে পারবেন, বটম থেকে মেক করলে আপনি ফার্স্টেই বলবেন যে আমি F0, এবং সেই F0 থেকে কি হয়েছে, F0 থেকে হচ্ছে আমি F1 পেয়েছি, F1 থেকে হচ্ছে আমি F2 পেয়েছি, F2 থেকে হচ্ছে আমি F3 পেয়েছি। তার মানে কি আপনি, বা আপনি যদি ট্রি নাও দেখান, তাও কিন্তু আপনি হচ্ছে এখান থেকে বলে দিতে পারবেন যে আমি এই টেবিলে হচ্ছে আমার কোনো রিডান্ডেন্ট ডেটা রাখিনি। তো আপনি ওই চারটা স্টেপ, যে আপনি ফার্স্টে হচ্ছে ভাগ করছেন ছোট ছোট ভাগে, F0, F1, F2, দেন হচ্ছে আপনি কি করছেন,
এই ছোট ভাগগুলো থেকে হচ্ছে আপনি এই ট্রিটাকে মেক করছেন, এই অ্যারেটাকে হচ্ছে মেক করছেন। এই অ্যারে থেকেই আপনি রেজাল্টটা পেয়েছেন এবং অ্যারের কারণে আপনার কোনো রিডান্ডেন্ট ক্যালকুলেশন আসে না। আপনি একটা বিএফএস ট্রি এঁকেও দেখায় দিতে পারেন, ঠিক আছে? এটার মাধ্যমে আপনি এঁকে হচ্ছে দেখায় দিলেন যে আপনার কোনো রিডান্ডেন্ট ক্যালকুলেশন লাগে নাই। সো আপনার এটা হচ্ছে আমার এখানে যেটা বলা ছিল যে আমার ট্যাবুলেশন মেথড আমার ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ডাইনামিক প্রোগ্রামিংটাকে ফলো করে। এটা আপনার ট্যাবুলেশন আসুক বা মেমোরাইজেশন আসুক এভাবেই দেখায় দিবেন। আচ্ছা। দেন হচ্ছে ফাইনালি আমাদের আছে টপ ডাউন অ্যাপ্রোচ আর বটম আপ অ্যাপ্রোচ এর মধ্যে পার্থক্য। তো আপনার টপ ডাউন এটা কি রিকার্সিভ, এটা ইটারেটিভ। দেন এটা হচ্ছে আপনার আমরা অলরেডি দেখছি যে আমার রিকার্সিভ মেথড এটা, আর হচ্ছে ইটারেটিভ যে আমার লুপ চালাইছে বটম আপ অ্যাপ্রোচ। যে ফর্মুলাটা দেওয়া আছে। দেন হচ্ছে আপনার এটা হচ্ছে মোর স্ট্যাক স্পেস ডিউ টু রিকারশন। তো রিকারশনের জন্য স্পেস বেশি লাগে, এটাতে স্পেস কম লাগে। তো এখানে জাস্ট হচ্ছে আমাদের ইয়েগুলো দেওয়া রয়েছে, তো একটু দেখে নেন, ঠিক আছে? আচ্ছা, তো এবার হচ্ছে আমরা দেখি যে ট্রাভেলিং সেলস লেকচার 9 যে আমাদের ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমটা ডাইনামিক প্রোগ্রামিং দিয়ে আমরা সলভ করি। তো এটাকে সলভ করার জন্য আমাদের একটা প্রবলেম দেওয়া আছে যে আমার এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, অথবা কি এ থেকে ডি, বি, সি, অর্থাৎ এ বি সি ডি আমার 4টা নোড দেওয়া আছে। তো এটা আপনার হচ্ছে এরকম ভাবেও থাকতে পারে, আবার আপনার হচ্ছে গ্রাফিক্যাল ভাবে থাকতে পারে। যেমন আপনাকে বলা হইলো যে আপনি হচ্ছে ময়লাপোতা, দেন হচ্ছে শিববাড়ি, দেন হচ্ছে কল্লামারি, দেন হচ্ছে রূপসা, দেন হচ্ছে বলা থাকলো যে আহ নিরালা। আপনি এই কয়টা জায়গায় আপনি যাইতে পারেন এবং আপনার বাসা হচ্ছে ধরেন ময়লাপোতা। ময়লাপোতা থেকে আপনি এই কয়টা জায়গায় যাইতে পারেন এবং হচ্ছে আপনার প্রত্যেকটা জায়গায় যাওয়ার জন্য আপনার কস্ট বলে দেওয়া থাকলো। যেমন ময়লাপোতা থেকে আপনার সোনাডাঙ্গা যাইতে বা শিববাড়ি যাইতে আপনার ৫ টাকা খরচ হবে। শিববাড়ি থেকে হচ্ছে গল্লামারি যাইতে আপনার ১০ টাকা খরচ হবে। দেন হচ্ছে গল্লামারি থেকে রূপসা যাইতে আপনার ১৫ টাকা খরচ হবে। দেন রূপসা থেকে আপনার নিরালা যাইতে আপনার ১৫ টাকা খরচ হবে। এরকম আপনার কস্টিং গুলো দিয়ে দিল এবং নিরালা থেকে আপনার ময়লাপোতা যাইতে আপনার ৫ টাকা খরচ হবে। এরকম কস্টিং গুলো আপনার বলে দেওয়া থাকলো, টেক্সট ফরম্যাটে দেওয়া থাকলো। এবার আপনাকে বলা হইলো যে এটাকে হচ্ছে বিএফএস দিয়ে সলভ করতে বা ডাইনামিক প্রোগ্রামিং দিয়ে সলভ করতে। আপনার ফার্স্ট হচ্ছে এই গ্রাফটা তৈরি করতে হবে, দেন এরকম একটা টেবিল তৈরি করতে হবে, তারপরে হচ্ছে আপনি সলভ করা শুরু করবেন, ঠিক আছে? তো এরকম মানে টেক্সট ফরম্যাটেও থাকতে পারে যেটা থেকে আপনি গ্রাফ তৈরি করে দেন সলভ করবেন, আবার হচ্ছে আপনার ডিরেক্টলি হচ্ছে আপনার ইয়ের ভাবেও থাকতে পারে যে এরকম গ্রাফ দেওয়া আছে, টেবিল দেওয়া আছে, আপনি জাস্ট বসে সলভ করবেন। তো যেটাই থাকুক আপনাদের ক্লাসে অলরেডি দেখানো হয়েছে এই জিনিসগুলা। আহ, আহ, তো এর মধ্যে হচ্ছে আপনারা অলরেডি বুঝে গেছেন, এটা আশা করি পারবেন। তো এটার ক্ষেত্রে আমাদের একটা বলে দেওয়া আছে যে আমার এই 4টা নোড আছে এবং প্রত্যেকটার বাই ডিরেকশনাল এবং আমাদের একটা গ্রাফ দেওয়া আছে যে গ্রাফে হচ্ছে আপনার বলে দেওয়া আছে যে আমরা কোথা থেকে কোথায় যেতে কস্ট কোনটা। এবং আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, আমাদের কস্ট গুলো কিন্তু রো ওয়াইজ, মানে এইটা হচ্ছে আমার যদি বলে এ থেকে বি তে যাইতে কস্ট কত, এইটা হচ্ছে আমার আই, অর্থাৎ এইটা হচ্ছে আমার কারেন্ট পজিশন, এবং এটা হচ্ছে আমার জে, এটা হচ্ছে আমার ডেস্টিনেশন, হচ্ছে আমার ডেস্টিনেশন, ঠিক আছে? তো আমি এ থেকে বি তে যাওয়া মানে হচ্ছে আমার কস্ট এইটা, আমার কস্ট কিন্তু এইটা না। এ থেকে বির কস্ট এইটা না, এটা হচ্ছে বি থেকে এর কস্ট, এটা হচ্ছে বি থেকে এর কস্ট, অর্থাৎ আমি রো ওয়াইজ ক্যালকুলেশন গুলো করব, ঠিক আছে? আচ্ছা, এটা একটু কেটে ফেলি। আচ্ছা, এখন দেখেন আমার হচ্ছে এখানে বলে দেওয়া আছে যে আমার হচ্ছে বিএফএস ইউজ করে হচ্ছে আমাদের ইয়েটা মানে সলভটা করতে হবে যে আমরা বিএফএস দিয়ে কিভাবে হচ্ছে এই টেবিল প্রবলেমটাকে সলভ করতে হবে। দেখেন আমি এ থেকে যাইতে পারি কোথায়, এ থেকে বি তে যাইতে পারি, সি তেও যেতে পারি, ডি তেও যেতে পারি। এ থেকে বি তে যেতে পারি, সি তে যেতে পারি, ডি তে যেতে পারি। এবার আমি বি থেকে যাইতে পারি কোথায়, বি থেকে আমি এ তো আমার অলরেডি ভিজিটেড, তাহলে বি থেকে সি তেও যেতে পারি, ডি তেও যেতে পারি। বি থেকে সি তে গেলাম, ডি তে গেলাম, আর সি থেকে ডি তে যেতে পারি এবং আমার ফাইনালি কোথায়, মানে ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমটা কি করে যে যেখান থেকে শুরু করছে সেখানেই শেষ করে। তাহলে এইভাবে আমরা টোটাল ট্রিটা মেক করে ফেললাম। 4টা 5টা যে কয়টা নোট থাকুক আমরা করব, এবং আমার যদি খাতায় না ধরে মনে করেন যে আপনার এ থেকে বি সি ডি ধরে নাই, তাহলে আপনি বি পর্যন্ত লিখে এখানে একটা স্টার দেন, দেন আপনি বি টাকে যে আরেক পেজে নতুন পেজে একটা স্টার দিয়ে দেন হচ্ছে আপনি এখানে বি লেখেন, দেন আপনি বি থেকে হচ্ছে আপনার সি তে যাওয়া যায়, ডি তে যাওয়া যায়, দেন হচ্ছে সি থেকে আবার হচ্ছে আপনার ডি তে যাওয়া যায়, ডি থেকে সি তে যাওয়া যায়, দেন হচ্ছে এখান থেকে এ, এখান থেকে হচ্ছে এ। আপনি হচ্ছে এইভাবে লিখতে পারেন, ঠিক আছে? তো এটা হচ্ছে আপ টু ইউ যে আপনি কিভাবে লিখবেন।
বাট আমি হচ্ছে জাস্ট বললাম যে আপনার যদি পেজে না ধরে তাহলে আপনি এইভাবে একটা স্টার দিয়ে ধরেন আপনার সি কে নিবেন, তাহলে আপনি সেক্ষেত্রে 2 স্টার দিয়ে নতুন পেজে চলে যাইতে পারেন। আচ্ছা, এখন এইখানে ক্যালকুলেশনের ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে আমাদের ভুল হয় যে আমরা ডিরেকশন দেওয়া আছে হচ্ছে ডি থেকে এ তে, ডি থেকে এ তে। কিন্তু আমরা হিসাবটা করব বিএফএস এর ক্ষেত্রে কি নিচের থেকে উপরের দিকে যাব। নিচের থেকে আস্তে, আস্তে উপরের দিকে যাব। তো আমরা নিচের থেকে উপরের দিকে হিসাব করতে করতে যাব, বাট হচ্ছে আমরা এই যে ডিরেকশনটা আমরা দিয়েছি যে আমরা ডি থেকে এর দিকে যাব এবং আমাদের ডিরেকশনটা অলওয়েজ এইভাবেই থাকবে। আমরা এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে এ এবং আমাদের বলা থাকবে যে অপটিমাল পাথটা খুঁজে বের করতে। তাইলে আমরা নিচের থেকে উপরের দিকে যাব, যেহেতু আমাদের বিএফএস ব্রেকফাস্ট সার্চ, আমরা নিচে থেকে উপরে যাব, বাট আমাদের এই যে এজ এর ভ্যালুটা হবে হচ্ছে ডি থেকে এ। ডি থেকে এর কস্ট কত? ডি থেকে এর কস্ট হচ্ছে আমার 4। তাহলে আমি ডি থেকে এর কস্ট এই যে 4 লিখেছি। এরপরে যে আমি ফার্স্টেই 4 টাকে দিব, দিয়ে প্লাস করব। তো সি থেকে ডি এর কস্ট কত? কারণ কি আমি আল্টিমেটলি এ থেকে আমার কোন রুটটাতে গেলে আমার ভালো হবে? ধরেন এটা 10 আছে, এটা 15 আছে, এটা 20 আছে। তাহলে আমি এই রুটটাতে যাব। তো এই রুটের কস্টটা আমি হিসাব করার জন্য আমার নিচের থেকে হিসাব করতে, করতে উপর দিকে উঠতে হবে যে আমার কোন রুটে গেলে আমার কস্টটা কম হবে। এবার আরেকটা জিনিস হতে পারে এইটার কস্ট 10, এইটার কস্ট 10। তাহলে আমার এই দুইটার মধ্যে যেটা যদি দুইটা সিমিলার আসে আমি যেকোনোটা চুজ করতে পারি। যে আমার ২ টা যদি সিমিলার আসে তাহলে আমার ২ দিকেই তো কস্ট একই। তাহলে আমি যেদিক থেকে খুশি সেদিক দিয়ে যাইতে পারি। ঠিক আছে? আচ্ছা। তাহলে আমার এটা কত 4। সি থেকে ডি এর কস্ট কত? সি থেকে ডি এর কস্ট হচ্ছে আমার 3। তাহলে সি থেকে ডি এর 3। তাহলে এখানে 7। দেন হচ্ছে বি থেকে সি এর কস্ট কত? বি থেকে সি এর কস্ট দেওয়া আছে 4। তাহলে আমার অলরেডি ছিল 7 প্লাস 4 ইকুয়াল টু 11। ঠিক একইভাবে সি থেকে এর কস্ট কত এবং আমরা একটা ট্রি দিয়ে যখন একদিক ক্যালকুলেট করব আর আরেকদিক ক্যালকুলেট করে দেন আমরা পরেরটায় যাব। অর্থাৎ এই রুট দিয়ে যখন আসছি যেকোনো একটা রুট ক্যালকুলেট করব দেন পরের রুটে যাব। সি থেকে এর কস্ট কত? সি থেকে এর কস্ট হচ্ছে আমার 5। ডি থেকে সি এর কস্ট কত? ডি থেকে সি এর কস্ট হচ্ছে 3 এবং আমার ছিল কত 5। 3 প্লাস 5 ইকুয়াল টু 8। বি থেকে ডি এর কস্ট কত? বি থেকে ডি এর কস্ট হচ্ছে আমার 2। তাহলে 8 প্লাস 2 ইকুয়াল টু 10। তাহলে দেখেন দুইটার মধ্যে হচ্ছে আমার ছোট কোনটা? এটা 11 হবে আর কি, ভুল হইছে। দুইটার মধ্যে ছোট 10, তাহলে আমি 10 নিব। এবার এ থেকে বি এর কস্ট কত? এ থেকে বি এর কস্ট হচ্ছে 5। 10 প্লাস 5 ইকুয়াল টু 15। আমরা এইভাবেই যাব। তো দেখেন যে ক্যালকুলেশন গুলো করে দেওয়া, আপনাদের স্লাইডও দিয়ে দেওয়া আছে, তো আপনারা ইজিলি হচ্ছে ইয়ে করতে পারবেন আর কি। স্লাইড গুলো যদি একটু দেখেন এবং আমি সাজেস্ট করব যে অবশ্যই প্রত্যেকে একবার প্রবলেম গুলো খাতায় করবেন। মিনিমাম একবার ২-৩ বার করলে আপনার প্র্যাকটিসটা ভালো হবে। আপনার ভিন্ন, ভিন্ন ভ্যালু নিবেন। এই যে টেবিলটা আছে টেবিলের মধ্যে আপনারা ভিন্ন, ভিন্ন ভ্যালু নিবেন। নোড হচ্ছে ৪ টা দেওয়া আছে, আপনারা ৫ টা ৬ টা নোড নিবেন। নোড নিয়ে ক্যালকুলেট করে দেখবেন। আচ্ছা। এটা করে দেখেন আপনার হচ্ছে এই যে ইয়েটা চলে আসলো। দেখেন এখন হচ্ছে আমার কি হইছে, এখানে আমার যে লোয়েস্ট ভ্যালুটা কত 10। 10 এই তিনটার মধ্যে লোয়েস্ট কত 10। তাহলে আমি অবশ্যই এই রুটটা চুজ করব। 10 আসছে কোথা থেকে? 7 থেকে। তাহলে আমি এই রুটে আর যাব না, আমি এই রুটটা চুজ করব এবং এখান থেকে চলে যাব। আমার সব বাদ, আমার রুট হচ্ছে এ থেকে ডি, ডি থেকে সি, সি থেকে বি, বি থেকে এ এবং এইটার কস্টটাও আপনার ক্যালকুলেট করতে হবে। এ থেকে ডি এর কস্ট কত? তাহলে এ থেকে ডি এর কস্ট 3, 3 প্লাস ডি থেকে সি এর কস্ট কত? ডি থেকে সি এর কস্ট 3, 3 প্লাস সি থেকে বি এর কস্ট কত? সি থেকে বি এর কস্ট 2 প্লাস বি থেকে এর কস্ট কত? বি থেকে এর কস্ট 2 ইকুয়াল টু 10। এভাবে কস্টটাও ক্যালকুলেট করে দেখায় দিবেন। ঠিক আছে? ওকে। তাহলে এবার হচ্ছে আমরা একটু আমাদের ডাইনামিক প্রোগ্রামিংটা ফর্মুলা দিয়ে একটু সলভ করি। তো আমাদের ফর্মুলাটা কি আছে? ফর্মুলাটা আছে জি অফ আই এস। আই হচ্ছে আমার কারেন্ট এরিয়া, মানে আমি যেখানে আছি, অর্থাৎ আমার স্টার্টিং যদি এ হয়, আই হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট, আর এস হচ্ছে আমার সেট অফ রিমেইনিং অর আনভিজিটেড এরিয়া। তাহলে কত? বি সি ডি এই তিনটা হচ্ছে আমার সেট অফ আনভিজিটেড এরিয়া। দেন এবার আমি কি করব? মিনিমাম বের করব কার? কস্ট অফ আই থেকে জে। অর্থাৎ কি করব? আমি এখন কোথায় আছি? ধরলাম এ। তাহলে এ থেকে আমি যাইতে চাচ্ছি এখন বি তে। তাহলে এ থেকে যখন আমি বি তে যাইতে চাই, আর কোথায় যাইতে পারবো? সি তে আর হচ্ছে ডি তে। তাহলে আমি এই একবার কি করব? আমার এ থেকে বি তে যাব, একবার এ থেকে সি তে যাব, একবার এ থেকে ডি তে যাব এবং প্রত্যেকটার জন্য আবার এইটুকুকে ক্যালকুলেট করব। করে আমি যে ভ্যালুটা আমার মিনিমাম হবে সেইটাকে আমি চুজ করব। এই একইভাবে যে আমরা ট্রির মধ্যে যেভাবে চুজ করছি একইভাবে এখানেও চুজ করব। আচ্ছা, তাহলে সি হচ্ছে কি? সি হচ্ছে আমার কস্ট।
জে হচ্ছে কি আমার নেক্সট এরিয়া, মানে আমি পরবর্তী যে এরিয়া ভিজিট করতে চাই। সি অফ আই জে কত, যদি আমার এ থেকে বি বলে তাহলে জে হচ্ছে আমার নেক্সট এরিয়া, আই হচ্ছে আমার কারেন্ট এরিয়া, তাহলে এ থেকে বি এর কস্ট, এ থেকে বি এর কস্ট কত, এ থেকে বি এর কস্ট 5, তাহলে এটা হচ্ছে আমার 5 হবে। তো এখানে যদি আমার 5 হয়, তো ঠিক একইভাবে এ থেকে সি এর কস্ট কত, এ থেকে সি এর কস্ট 7, তাহলে পরেরটা 7 হবে। প্লাস এবার জি অফ, এবার আমার জে কত ছিল, জে নিয়েছিলাম বি, তাহলে বি যদি আমি এটা দেখেন এই জি অফ এইটুকু কিন্তু আবার আমার এইটাকে রিপ্রেজেন্ট করতেছে, এটাকে রিপ্রেজেন্ট করতেছে, তাহলে রিকার্সিভ কল। বি থেকে এবার আমার কত সেট, সেট কত ছিল, সেট ছিল বি সি ডি, তাহলে এখান থেকে আমি বি অলরেডি এই যে জে এর ভ্যালু কত বি, বি কে অলরেডি ভিজিট করে ফেলছি, মাইনাস করলাম, তাহলে বি বাদ চলে গেল। তাহলে আমার এটা আলটিমেটলি হচ্ছে কত, জি অফ বি কমা সি ডি, অর্থাৎ এই বি হচ্ছে আমার আই আর এস হচ্ছে আমার সেট অফ আনভিজিটেড এরিয়া। এইভাবে হচ্ছে আমরা ক্যালকুলেটটা করব। তাহলে এবার হচ্ছে আমরা ম্যাথে চলে যাই এবং দেখেন আমরা এখানে একটা টেবিল মেইনটেইন করব, একটা গ্লোবাল টেবিল, তাহলে আমাদের হিসাব করতে সুবিধা হবে। তো এই গ্লোবাল টেবিলটা মেইনটেইন করার জন্য আমাদের এই ফাঁকা সেট মানে হচ্ছে আমি এখন পৌঁছায় গেছি আর কি, আমার ডেস্টিনেশনে পৌঁছায় গেছি, অর্থাৎ আমি যেখান থেকে শুরু করছিলাম আমি সেই স্টার্টিং পয়েন্টে আবার ফিরে আসছি। তাহলে এখন দেখেন আমার এখান থেকে বি থেকে এর কস্ট কত, বি থেকে এর কস্ট 2, সেটা হচ্ছে আমি টেবিলের মধ্যে লিখে ফেলবো। তারপরে হচ্ছে আমার পরেরটা কত, পরেরটা হচ্ছে আমার সি থেকে এর কস্ট কত 5, এটাকে আমি লিখে ফেলবো। দেন হচ্ছে ডি থেকে এর কস্ট কত 4, সেটাকে আমি লিখে ফেলবো। এই তিনটা আমি হচ্ছে ডিরেক্টলি আমি টেবিল থেকে লিখতে পারি। আচ্ছা লিখে ফেললাম। এখন হচ্ছে আমরা সলভ করি, এটা হচ্ছে আমার সেই ফর্মুলাটা। তাহলে আমরা সলভ করি। দেখেন এ থেকে আমার আনভিজিটেড এস বি সি ডি, এবার হচ্ছে মিনিমাম অফ এ থেকে বি তে যেতে পারি এবং আমার এটা থেকে মাইনাস করলে এটা থাকতেছে, যেখানে আমার জে হচ্ছে বি, এবার জে হচ্ছে সি, এইটা, আর জে হচ্ছে ডি, তাহলে এইটা। এইটার থেকে আমরা হচ্ছে এখন এই তিনটা ইকুয়েশন লিখতে পারি। এবার দেখেন এই 1 2 3 দেওয়ার মানে হচ্ছে আমার এই রিকার্সিভ যে পার্টটুকু সেটা হচ্ছে আমার 1, এই রিকার্সিভ পার্টটুকু 2, এই রিকার্সিভ পার্টটুকু 3। আপনারা যখন পরীক্ষার খাতায় করবেন আপনার এই লাইনটা না লিখলেও প্রবলেম নাই, এই যে লাইনটা আপনি এখান থেকে লিখতে পারেন যদি ভালোভাবে বুঝেন, এবং হচ্ছে আপনি এই প্রত্যেকটা লাইন লেখার পরে আপনি একটু ফাঁকা রাখতে পারেন, তাহলে হচ্ছে আপনার একই জিনিস বারবার লিখতে হবে না, তাহলে আপনি এখানেই ভ্যালুগুলোকে বসাই দিতে পারেন। তাহলে এ থেকে বি যে কস্টটা আছে আপনি এটা সেখানে বসাই দেন। দেন হচ্ছে এ থেকে সি যে কস্টটা আছে এটা মনে হয় ছিল কত 2 বা সামথিং, এ থেকে বি এর কস্ট কত, এ থেকে বি এর কস্ট 573, তাহলে আপনি এখানে বসায় দেন 573, এটাকে বসায় দেন। দেন প্লাস করে বাকিটুকু হচ্ছে আপনি আলাদাভাবে ক্যালকুলেট করে নিয়ে এসে দেন এখানে যদি আপনার কথার কথা 7 আসে 7 বসান, এখানে 3 বসান, এখানে 2 বসান, যা আসে সেটা বসান। তাহলে আমরা দেখেন এই 1 নাম্বারটাকে হচ্ছে এখন একটু দেখি, এই দেখেন রিকার্সিভ কল তাহলে একইভাবে আবার পড়ছে এবং এর মধ্যে এই পার্টটুকু দেখেন আবার রিকার্সিভ কলের মধ্যে পড়ছে। আমি বি থেকে সি তে যাইতে চাচ্ছি, তাহলে সি থাকলো আর হচ্ছে আমার সেট কি ছিল, বি থেকে সি এবং ডি ছিল, তাহলে আমার হচ্ছে সি তো অলরেডি ভিজিটেড, তাহলে আমি যদি সি এবং ডি থেকে যদি সেট সি কে যদি মাইনাস করি তাহলে আমার কি থাকে, সেটের মধ্যে শুধু ডি থাকে, তাহলে আমার সেই ডি থাকলো এখানে। তো একইভাবে হচ্ছে আর দুইটা পার্ট আসছে, এবার এই দুইটা রিকার্সিভ পার্টকে আমি আবার ক্যালকুলেট করি। তাহলে দেখেন সি থেকে ডি, তাহলে সি থেকে ডি এর কস্ট কত, কস্ট অফ সি থেকে ডি 3, তাহলে এখানে হচ্ছে আমি 3 বসাইলাম, এটা একটু উল্টা হয়ে গেছে, এটা 3 প্লাস ডি থেকে এ, ডি থেকে এর কস্ট কত 4, যেটা হচ্ছে অলরেডি আমাদের গ্লোবাল টেবিলেও ছিল, আপনি টেবিলটা খাতার একদম ফার্স্টে বানায় রাখবেন তাহলে আপনার টেবিল থেকে আর খুঁজতে হবে না। তাহলে এটা কত, এটা হচ্ছে আমার 4, এখান থেকে মিনিমাম ভ্যালুটা এই দুইটা থেকে মিনিমামটা নিব এবং পরের পার্টের থেকে আমার কি পাইছি ডি থেকে সি, ডি থেকে সি এর কস্ট কত 3, তাহলে এইটা হচ্ছে আমার 3 এন্ড সি থেকে এ, সি থেকে এর কস্ট কত, সি থেকে এর কস্ট 5, এটা 5, 3 প্লাস 5 8, তাহলে দেখেন আমার মিনিমামটা তাহলে কত আসতেছে, এখানে ছিল হচ্ছে কত, আমার এটা ছিল 3 আর এখান থেকে পেয়েছি কত 7, তাহলে এই যে এখানে বি থেকে সি, বি থেকে সি, আপনিও এখানে একটু জায়গা ফাঁকা রাখবেন এই পরের লাইনটা লেখার জন্য। তাহলে বি থেকে সি এর কস্ট কত, বি থেকে সি এর কস্ট হচ্ছে আমার 4 এবং আমি এখান থেকে পেয়েছি কত, এখান থেকে পেয়েছি 7, অর্থাৎ আমার কি এইটুকুর ভ্যালু 7 পেয়েছি, এটা হচ্ছে আমার 4, সেটা বসালাম 4 প্লাস 7 ইকুয়াল টু 11 এবং আমার এইটার থেকে কত বি থেকে ডি, বি থেকে ডি এর কস্ট হচ্ছে 2 আর এইটুকু ক্যালকুলেট করে পেয়েছি কত 8, 8, তাহলে 2 প্লাস 8 10, তাহলে আমার এই দুইটার মধ্যে মিনিমাম কত 10, তাহলে আমি এই ভ্যালুগুলোকে এখন এখানে লিখে রাখলাম যে জি অফ সি থেকে ডি এর আমার 7 পাইছি, ডি থেকে সি পেয়েছি 10 এবং বি থেকে সি ডির মধ্যে আমার যেটা লোয়েস্ট সেটা আমি এখানে লিখে রাখছি। এবার হচ্ছে আমি কি করব,
আমি এবার ওই 2 নাম্বার যেটা ইকুয়েশন 3টা যে ছিল 2 নাম্বার রিকার্সিভ কলটা এখন হচ্ছে আমি কল করব। এখান থেকে আমি আবার একইভাবে 2.1 একটা রিকার্সিভ কল এটুকু পেয়েছি আর এটুকু পেয়েছি। এই রিকার্সিভ কল দুইটাকে আবার আমি ভাঙবো। ভেঙে হচ্ছে আমি ভ্যালুগুলোকে বসাবো। বসানোর পরে এই ভ্যালুগুলোকে আবার আমি হচ্ছে আমার গ্লোবাল টেবিলে বসালাম। ঠিক একইভাবে হচ্ছে পরেরটাও করলাম। তো এটা অলরেডি হচ্ছে আপনাদের ইন্ডিভিজুয়াল লেকচার ভিডিও দেওয়া আছে। তো এটাতে আমি আর প্রত্যেকটা পার্টে টাইম নিয়ে করতেছি না। প্রথম 2টা পার্টে ভালোভাবেই দেখাই দিছি। তো আপনারা অবশ্যই হচ্ছে লেকচার ভিডিওটা দেখবেন। এটা মনে হয় 2টা ভিডিওই দেওয়া আছে নাকি একটা ভিডিও দেওয়া আছে। তো ওখানেও ভেঙে বলা আছে আর এখানে তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে এখানে কিভাবে করবেন। ঠিক আছে? তো ওই একইভাবে যে ভ্যালুগুলা ডি থেকে বি এর কস্ট কত? ডি থেকে বি এর কস্ট 2 এখানে হচ্ছে আপনি 2 বসান। দেন হচ্ছে সি অফ বি এখান থেকে 9 পেয়েছি 9 দেন ডি থেকে সি ডি থেকে সি এর কস্ট 3 এখানে 3 বসান এখান থেকে পেয়েছেন কত 4 তাহলে হচ্ছে এই দুইটাকে যোগ করেন যেটা মিনিমাম সেটাকেই নিবেন। তাহলে এই দুইটার থেকে হচ্ছে আপনার মিনিমাম যে ভ্যালুটা সেই ভ্যালুটাকে আপনি নিয়েছেন এবং সেই এই যে মিনিমাম যে 3টা ভ্যালু এই 3টার মধ্যে থেকে আপনার মিনিমাম যেটা সেটাকে নিয়েছেন। এবার হচ্ছে আপনি জাস্ট এই যে ভ্যালুগুলো আছে এখান থেকে হচ্ছে আপনি ইনসার্ট করেন। তাহলে আপনার এ থেকে বি এর কস্ট কত? এখান থেকেও দেখতে পারেন এ থেকে বি এর কস্ট 5 দেন হচ্ছে আপনার লোয়েস্ট কত পেয়েছিলেন 10 এই যে ওটা থেকে যে 3টা পার্ট তাহলে সেই 10 কে হচ্ছে আপনি এখানে বসান বাকি 3টা বসান যেটা হচ্ছে আপনার লোয়েস্ট আসছে লোয়েস্ট এটা আসছে আপনার অপটিমাল পাথ হচ্ছে এইটা। এবার আপনি এই দুইটার মধ্যে আপনি দেখেন যে বিএফএস আর ডাইনামিক প্রোগ্রামিং এর থেকে আপনার কিছু অপটিমাল পাথ সেম আসছে কিনা অবভিয়াসলি সেম আসবে মানে আমাদের এই প্রবলেমের ক্ষেত্রে এবং এটা আমার যেটা আসছে কস্টটাকে ক্যালকুলেশন করে আপনি জাস্ট দেখায় দেন। তো এইটা হচ্ছে আমাদের ছিল মোটামুটি ডাইনামিক প্রোগ্রামিং। এখন হচ্ছে আমরা লেকচার 10টা একটু দেখি। লেকচার 10 এরও আপনাদের ইন্ডিভিজুয়াল ভিডিও দেওয়া আছে ওটা দেখতে পারেন কেউ না বুঝলে আমাকে জিজ্ঞেস করতে পারেন আর এখানে আমরা একটু রিক্যাপ করি আমাদের কি আছে। তো দেখেন এখানে একই জিনিস যে আমাদের ওই ইয়ে থাকতে পারে যে আমার টেক্সচুয়াল ফরম্যাটে থাকতে পারে ওইটাকে হচ্ছে আপনি নরমাল ফরম্যাটে নিলেন দেন হচ্ছে এখানে আমাদের আচ্ছা এখানে আরেকটা জিনিস যেটা যে আমরা ওইখানে যেটাকে 0 দিই এ থেকে এর দূরত্বকে 0 দিয়েছিলাম এটাকে ইনফিনিটি দিয়েছি কেন দিয়েছি আমরা একটু পরেই বুঝতে পারবো। ঠিক আছে দেখেন তো এখানে আমাদের বিএফএস দিয়ে এই ট্রিটা আমাদের আগের লেকচারেই দেখেছি তো এটাকে আর সেম ট্রি বিএফএস দিয়ে তো এটাকে আর রিক্যাপ করতেছি না। তো আমরা পরে ব্রাঞ্চ এন্ড বাউন্ডটা দেখি দেখেন আমাদের ব্রাঞ্চ এন্ড বাউন্ডে আমাদের একটা স্টার্টিং নোড আছে যে নোডটাকে আমরা বলতে পারি নোড 1 এবং এই নোড 1 থেকে আমরা নোড 2 নোড 3 এন্ড নোড 4 এই নোডগুলোতে আমরা যাইতে পারি। এবার আমার নোড 1 এর ভ্যালুটা আমরা ধরেন জানি 20 নোড 2 এর ভ্যালু 20 নোড 3 এর ভ্যালু 10 নোড 4 এর ভ্যালু 15 তাহলে আমরা এই দিকেও যাব না এই দিকেও যাব না আমরা যাব কোথায় সির দিকে। এবার এই সি তে আসার পরে আমার এখন অপশন কয়টা দুইটা তাহলে এটার ভ্যালু ধরলাম এটা হচ্ছে আমার কত নোড 5 নোড 5 এর ভ্যালু পেয়েছি 4 এন্ড নোড 6 এর ভ্যালু পেয়েছি 7 তাহলে আমরা এইদিকে যাব না আমরা এইদিকে যাব এটা নিলাম। তাহলে দেখেন আমাদের কিন্তু বাড়তি ক্যালকুলেশন আমাদের বিএফএস এর যে অনেকগুলো ক্যালকুলেশন ছিল একটু আগে ট্রিটা যদি একটু জাস্ট দেখে আসি দেখেন কতগুলো ক্যালকুলেশন ছিল এতগুলো ক্যালকুলেশন থেকে দেখেন আমরা ফার্স্টেই কয়েকটা স্টেপে মানে আমরা যদি ভ্যালুগুলা বের করতে পারি এই ভ্যালুগুলো আমরা কিভাবে বের করব সেটাই আমরা দেখব। এই ভ্যালুগুলো যদি বের করতে পারি তাহলে দেখেন আমাদের ট্রির ক্যালকুলেশন কত কমায় ফেলা যায়। তাহলে দেখেন এখান থেকে আমরা হচ্ছে ভ্যালু পেয়ে চলে আসলাম। তাহলে এখন কিভাবে বের করতে পারি তো দেখেন আমাদের ফার্স্টে যে ট্রিটা দেওয়া ছিল এই ট্রি সরি ফার্স্টে যে গ্রাফটা দেওয়া ছিল এই গ্রাফ থেকে হচ্ছে আমরা কি করব আমাদের মিনিমাম যে ভ্যালুগুলো আছে প্রত্যেকটা রো এর দেখেন আমরা ম্যাট্রিক্স রিডাকশন করব রো ওয়াইজ দেন হচ্ছে কলাম ওয়াইজ। ফার্স্টে স্টেপ 1 হচ্ছে রো রিডাকশন স্টেপ 2 তে কলাম রিডাকশন। তাহলে আমি ফার্স্টে রো রিডাকশন করব তাহলে প্রত্যেকটা রো থেকে আমাদের মিনিমাম ভ্যালুটাকে আমরা এখানে বসাবো প্রত্যেকটা রো থেকে মিনিমাম ভ্যালুটাকে আমরা এখানে বসাবো। এবার আমাদের কাজটা কি আমরা যে রোতে আছি সেই রো এর যে মিনিমাম ভ্যালুটা পেয়েছি সেই রো এর থেকে যে মিনিমাম ভ্যালুটা মানে প্রত্যেকটা কলামের জন্য একটা মিনিমাম ভ্যালু আছে না এই মিনিমাম ভ্যালুটাকে প্রত্যেক কলামের ভ্যালুটাকে আমরা মাইনাস করব অর্থাৎ কি এখানে 3 আছে তাহলে এইটার আমরা ইনফিনিটি থেকে -3 5 থেকে ব্লু কালার নি 5 থেকে -3 7 থেকে -3 3 থেকে -3 এটা করব। তাহলে দেখেন ইনফিনিটি থেকে -3 করা মানে কি ইনফিনিটি থাকবে বাট 0 থেকে যদি -3 করতাম তাহলে কত হইতো
0 থেকে -3 করলে কিন্তু আমাদের -3 হয়ে যেত। ওই ধরনের প্রবলেম যাতে না হয় এবং আমরা যে স্টেপে আছি ওই স্টেপ থেকে যেন আমরা অন্য কোনো জায়গায় চলে না যাই, যার জন্য হচ্ছে এগুলা মেইনলি মানে ইনফিনিটি বসায় দিচ্ছি, ঠিক আছে? এবং আমরা মিনিমাম যদি করতাম তাহলে দেখেন এইটা 0, এইটা 0, এইটা 0, এইটা 0, তাহলে আমাদের সব মিনিমাম ভ্যালুগুলোই কিন্তু 0 চলে আসতো। এই প্রবলেমগুলোকে সলভ করার জন্যই আমরা এখানে ইনফিনিটি বসায় দিলাম প্রত্যেকটা ভ্যালু। আচ্ছা, এবং আমরা কি করব, কলাম অফ জে। কলাম অফ জে বলতে কি, আমরা এই যে কলামে আছি মানে এই প্রত্যেকটা কলাম হচ্ছে জে 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 যে কলামে আছে, তাহলে আমরা জে এর ভ্যালু এখানে হচ্ছে কত 1 2 3 4 বা আপনি হচ্ছে 0 1 2 3 করতে পারেন। এবং কলাম অফ মিনিমাম এটা হচ্ছে কি আমার মিনিমাম কলাম, তাহলে মিনিমাম কলামের যে ভ্যালুটা এই ভ্যালুটার সঙ্গে প্রত্যেকটা রোয়ে সেই ভ্যালুগুলোকে ইয়ে করব এবং আমরা নতুন যে রোটা এই রোটাকে এখানে রো আই বলতে আমরা এই নতুন রো অর্থাৎ এই যে আই এই রোটাকে বসাচ্ছি। তাহলে ইনফিনিটি এখানে বসাইলাম, দেন 5 - 3 2, দেন 3 - 7 4, 3 - 3 0। একইভাবে 2 - 2 0, 2 - ইনফিনিটি ইনফিনিটি, 4 - 2 2, 2 - 2 0 বসাইলাম। একইভাবে 5 - 2 3, 2 - 2 0, 2 - ইনফিনিটি ইনফিনিটি, 3 - 2 1 বসাইলাম। 4 - 2 2, 2 - 2 0, 2 - 3 - 2 1, দেন হচ্ছে 2 ইনফিনিটি - 2 ইনফিনিটি বসাইলাম। এবার হচ্ছে আমাদের কাজ কি, এই যে নতুন যে ম্যাট্রিক্সটা পাইলাম নতুন ম্যাট্রিক্সের উপর আমরা এখন কলাম রিডাকশন করব। এই যে কলাম রিডাকশন, তাহলে কলাম রিডাকশনের জন্য কি করছি, এইখানে হচ্ছে আমার 0 চলে আসছে, এই কলাম থেকে হচ্ছে আমরা 0 পাইলাম, এইটার থেকে আমরা 0 পাইলাম, সব থেকে মিনিমাম যেটা এই কলামের থেকে আমরা হচ্ছে মিনিমাম কত 1 পাইলাম, এই কলাম থেকে মিনিমাম কত 0 পাইলাম। এবার হচ্ছে আমরা কি করব, কলাম অফ আই ইকুয়াল টু রো জে মাইনাস রো মিনিমাম, অর্থাৎ কি ওই প্রত্যেকটা রো থেকে হচ্ছে আমরা এখন মাইনাস করব, অর্থাৎ কি ইনফিনিটি। আর একটা জিনিস, আমার 0 মাইনাস করা মানে কি কপি করা, অর্থাৎ যেখানে আমি 0 পাবো সেটাকে আমি ডিরেক্টলি যা আছে তাই কপি করে বসাই দিব। তাহলে ইনফিনিটি মাইনাস এইটা মানে যা আছে আমি সেই ভ্যালুটাকে কপি করে বসাই দিলাম। এই একই ক্ষেত্রে এই ক্ষেত্রে কি 0 পাইছি, যা ছিল আমি তাই বসাই দিলাম। এখানে 1 পাইছি, তার মানে কি 4 - 1 2 - 1 ইনফিনিটি - 1 1 - 1, তাহলে 0 2 - 1 1 আর 4 - 1 3, আর পরেরটা 0 আছে, যা আছে তাই বসাই দিলাম। এইটাই হচ্ছে আমার রিডিউস ম্যাট্রিক্স ফর n1। n1 এর জন্য আমার রিডিউস ম্যাট্রিক্সটা এখানে বসাইলাম। এবার হচ্ছে আমার কাজটা কি, ওই যে n1 এর জন্য আমি যে রিডিউস ম্যাট্রিক্সটা পেয়েছি ওই ম্যাট্রিক্সের উপর এখন আমি ক্যালকুলেশনটা করব। তাইলে আমি ক্যালকুলেশনটা কি করব, তাহলে আমরা এই যে ভ্যালুটা পেয়েছি এই ভ্যালুগুলোকে হচ্ছে আমরা পরপর বসাই দিব। যে রিডিউস ম্যাট্রিক্স ফর n1, তো আমরা n1 এর জন্য আমরা কি করছি, রিডাকশন কস্টটা ক্যালকুলেট করব। তো রিডাকশন কস্ট কি, রো এর যে রিডাকশন কস্ট কলামের যে রিডাকশন কস্ট। আমরা যদি একটু দেখি, দেখেন আমার রো এর জন্য রিডাকশন কস্ট কত 3 2 2 2, তাহলে 3 + 2 + 2 + 2, এটা হচ্ছে আমার রো এর রিডাকশন কস্ট। এবং আমার কলামের রিডাকশন কস্ট কত, শুধুমাত্র 1, একটা 1 পেয়েছে, 0 তো আমার নেওয়ার দরকার নেই। তাহলে এটা হচ্ছে আমার রো রিডাকশন কস্ট 3 + 2 + 2 + 2 এন্ড কলামের জন্য 1। এইটা হচ্ছে আমার n1 এর কস্ট। n1 নোড 1 এর কস্ট হচ্ছে আমার কত 10, নোড 1 হচ্ছে আমার মাদার নোড। তাহলে এই মাদার নোডের আমার কস্ট আমরা জেনে গেছি n1 = 10, এবং আমরা a থেকে এখন কোথায় যেতে পারি, নোড 1 থেকে নোড 2 নোড 3 নোড 4, নোড 2 এর নোড 2 কি b, আমরা a থেকে b তে যেতে পারি, c তে যেতে পারি, d তে যেতে পারি। তাহলে নোড 2 এর কস্টটা আমরা হচ্ছে কি আমরা বের করব, 3 এরটা বের করব 4 এরটা বের করব। এবার এখান থেকে আমার যেটা মিনিমাম হবে আমি সেটাকে নিব, বাকিটাকে আমরা বাদ দিয়ে দিব। তাহলে আমরা এখন হচ্ছে নোড 2 এর জন্য ম্যাট্রিক্স রিডাকশন করি। নোড 2 মানে কি, আমরা a থেকে b তে যাচ্ছি, তাহলে আমার মাদার নোড কে a, তাহলে আমরা নোড 1 এর জন্য আমরা যে রিডিউস ম্যাট্রিক্সটা পেয়েছিলাম, নোড 1 এর জন্য আমরা এখানে যে রিডিউস ম্যাট্রিক্সটা পেয়েছিলাম এই ম্যাট্রিক্সটা আমরা এখন ইউজ করব। আমরা একদম ফার্স্টে আমাদের যে কোশ্চেনে যে ম্যাট্রিক্সটা দেওয়া ছিল ওইটা আমরা এখন ইউজ করব না, আমরা যেটা আমার মাদার নোড থাকবে আমি সেই নোডের ম্যাট্রিক্সটাকে ইউজ করব। তাহলে আমরা নোড 1 এর ম্যাট্রিক্সটাকে নিয়ে আসি, এই যে নোড 1 এর ম্যাট্রিক্সটাকে নিয়ে আসলাম। এখন হচ্ছে আমরা কি করব, ফার্স্ট কাজ a থেকে b তে যাচ্ছি, তাহলে রো অফ a এবং কলাম অফ b এই দুইটাকে আমরা ইনফিনিটি করে দিব, যা আছে তা তো থাকবেই। তার আগে আমরা ফার্স্টেই রো অফ a কলাম অফ b কে ইনফিনিটি করব এবং b থেকে a তে যাওয়ার যে কস্টটা, অর্থাৎ এইখান থেকে আবার ফিরে যাওয়ার যে কস্ট সেটাকে ইনফিনিটি করব। তাহলে রো অফ a এটাকে আমরা ইনফিনিটি করে দিব,
কলাম অফ বি এটাকে আমরা ইনফিনিটি করে দিব, এবং বি থেকে এ এটা আমরা এই বরাবর যাই, বি থেকে এ এটাকে ইনফিনিটি করব। এবার বাকি ভ্যালুগুলোকে বসাবো। তাহলে এটা কত, 1 আর 0 থাকতেছে এখানে, 1 0, দেন এখানে থাকতেছে 3, দেন এটা ইনফিনিটি, দেন 1, এটা ইনফিনিটি থাকতেছে, এটা 0, এটা 2। দেখেন আমাদের ক্যালকুলেশন কত কমে গেল, ইনফিনিটি যেগুলো গুলো কিন্তু আমাদের আর কোনো ক্যালকুলেশন করা লাগতেছে না। এখন হচ্ছে আমরা কি করব, এই যে ভ্যালুগুলোকে বসাইলাম, বসানোর পরে এখন এইটা কি, এটা হচ্ছে আমার এখন নতুন ম্যাট্রিক্স, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের রিডিউস ম্যাট্রিক্স ছিল n1 এর, সেটা থেকে আমরা নতুন যে ম্যাট্রিক্সটা পাইলাম এইটার উপর এখন আমরা ক্যালকুলেশনটা করব। তাহলে দেখেন এটার উপর আমরা কি করব, মিনিমাম ভ্যালুগুলোকে নিব। তাহলে যেখানে ইনফিনিটি, এখানে তো আমার মিনিমাম ভ্যালু নাই, তাহলে ইনফিনিটি অর্থাৎ কি, আমি এখানে একটা ড্যাশ দিয়ে দিলাম। দেন এখানে মিনিমাম কত, 0, এখানে মিনিমাম কত, 1, এখানে মিনিমাম কত, 0। এবার আমরা কি করব, এবার ওই একইভাবে আমরা মাইনাস করব। তাহলে এইটা যা যা যেখানে আছে আমাদের তাই বসাই দিব, আগে ইনফিনিটি গুলো বসাই দিব, যেখানে ইনফিনিটি আছে ইনফিনিটি গুলো বসাই দিব। দেন হচ্ছে আমার কাজ কি, যেখানে 0 আছে, 0 থাকলে কপি, যা আছে তাই, সরি যা আছে তাই, 1 আছে, 3 মাইনাস 1 কত, 2, দেন 1 মাইনাস 1 0, আর এটা কত, 0 আছে কপি, তাহলে 2 0 ইনফিনিটি। তাহলে এটা পাইলাম। এবার এই যে ম্যাট্রিক্সটা পাইলাম, এইটার উপর এখন হচ্ছে আমরা কলাম রিডাকশন করব, অর্থাৎ এই ম্যাট্রিক্সের হচ্ছে লোয়েস্ট ভ্যালু, তাহলে এটা লোয়েস্ট কত, 2, এটা কিছু না, এটা 0, এটা আপনার লোয়েস্ট 0 বসাইলাম। তাহলে দেখেন এই যে ভ্যালুগুলোকে নিলাম, তাহলে এখানে শুধুমাত্র এইটা -2 হবে, এইটা -2 হবে। তাহলে দেখেন আমার এইটা যা ছিল ইনফিনিটি 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 ইনফিনিটি, এটা ইনফিনিটি, এটা হচ্ছে আমার 1 0, কারণ কি এখানে হচ্ছে আমার এই যে যা ছিল এই দুইটা কপি হয়ে যাবে, 0, এটা হচ্ছে সরি এটা হচ্ছে ইনফিনিটি, দেন এটাও আমার ইনফিনিটি হচ্ছে, এটা হচ্ছে 0 আসতেছে, আর এইখানে আমার কত থাকতেছে, এটা 0 থাকছে, এটা গেল। এবার এইটা দেখেন 2 মাইনাস করলে এই দুইটাই 0 হয়ে যাচ্ছে। তাহলে দেখেন আর ম্যাট্রিক্সের আলটিমেটলি দেখেন এই একটা শুধুমাত্র 1 থাকতেছে, এই যে একটা শুধুমাত্র হচ্ছে 1 থাকতেছে, আর বাকি সব কি হয়ে যাচ্ছে, 0। তাহলে বাকিগুলো সব হচ্ছে 0 হয়ে গেল, 0 গুলোকে হচ্ছে বসাই দিলাম। এখন হচ্ছে আমার রিডিউস ম্যাট্রিক্স ফর নোড 2, এটা হচ্ছে আমার নোড 2 এর রিডিউস ম্যাট্রিক্স। এবার নোড 2 এর যে রিডিউস ম্যাট্রিক্সটা পেয়েছি, এই ম্যাট্রিক্সটাকে হচ্ছে এখন আমরা কি করব, যে বসাবো। এবার দেখেন এই নোড 2 এর যে রিডিউস ম্যাট্রিক্সটা, এইটা আমার কখন লাগবে, যখন আমি নোড 2 হচ্ছে আমার বি, অর্থাৎ আমি এখানে ছিল কত, এ থেকে বি তে গেলাম, এখানে সি, এখানে ডি, বি থেকে যদি আমি সি এবং ডি তে যাইতে পারি, এই যে যে জায়গাগুলো, তখন হচ্ছে আমার এই নোড 2 এর ম্যাট্রিক্সটা লাগবে। যদি আমার এই নোডগুলোতে আর যাওয়া না লাগে, অর্থাৎ এইগুলো থেকে যদি হয়ে যায়, তাহলে কিন্তু আমার নোড 2 আর লাগতেছে না। বাট মানে যার মাদার ম্যাট্রিক্স তার নিচে চাইল্ড গুলোকে ক্যালকুলেট করার ক্ষেত্রে সেই মাদার ম্যাট্রিক্সটা লাগবে। তাহলে আমার বি এর মাদার ম্যাট্রিক্স কে ছিল, এ। তাহলে এখন দেখেন ক্যালকুলেশনের ক্ষেত্রে সেই এ ছিল আমার নোড 1, সেই নোড 1 এর ম্যাট্রিক্সটাকে আবার আমরা নিয়ে আসছি। এবার এখান থেকে আমরা কস্ট ক্যালকুলেশন করব নোড 2 এর জন্য। তাহলে দেখেন নোড 2 এর কস্ট ক্যালকুলেশনের ফর্মুলা কি, কস্ট অফ এ থেকে বি। এ থেকে বি এর কস্ট কত, এ থেকে বি এর কস্ট হচ্ছে 2 প্লাস এই কস্টটা কোথা থেকে পাবো, এটা হচ্ছে আমার নোড 1 এর ম্যাট্রিক্স থেকে, নোড 1 এর ম্যাট্রিক্স থেকে। কস্ট অফ নোড 1 কত ছিল, 10 ছিল, আমরা ক্যালকুলেট করে বের করছিলাম। রিডাকশন কস্ট কত, এখানে রিডাকশন কস্ট হচ্ছে আমার এখানে 2, আর আমার রো রিডাকশনে কত আসছে, 1। তাহলে রিডাকশন কস্টটা বসাই দিলাম, 1 + 2 3, তাহলে এই যে 2 + 10 + 1 + 2 3, তাহলে আমার টোটাল কস্ট আসছে কত, 15। এটা হচ্ছে আমার কার কস্ট, এটা হচ্ছে আমার নোড 2 এর কস্ট। তাহলে নোড 2 এর কস্ট আমার 15। এখন কি করব, নোড 3, নোড 3 বের করার জন্য আমার মাদার ম্যাট্রিক্স কে, নোড 1। তাহলে আমরা এখন নোড 1 থেকে ক্যালকুলেশন শুরু করব, নোড 1 এর ম্যাট্রিক্সটা নিয়ে। তাহলে আমার এখানে যাচ্ছি কোথায়, এ থেকে সি তে, এবং আমার মাদার ম্যাট্রিক্স কি ছিল, নোড 1। তাহলে নোড 1 এর ম্যাট্রিক্স থেকে আমরা এখন হিসাব করব। তাহলে আমরা কি করব, এ কে ইনফিনিটি করব, রো এ, এবং কলাম সি কে ইনফিনিটি করব, আর সি থেকে এ কে আমরা ইনফিনিটি করব। তাহলে আমরা এটাকে ইনফিনিটি করলাম, ইনফিনিটি ইনফিনিটি ইনফিনিটি, এবং হচ্ছে কলাম সি কে ইনফিনিটি করব, আর যে যে জায়গায় ইনফিনিটি ছিল ওগুলো তো বসাই দিব, এবং সি থেকে এ কে ইনফিনিটি করব। আর বাকি যে ভ্যালুগুলো ফাঁকা আছে ওইগুলোকে এখন বসাই দিব। এটা 0 ছিল, 0 ছিল, দেন হচ্ছে আমার এটা 2, এটা 0, দেন এখানে 0, এটা 1। দেখেন এই যে ভ্যালুগুলোকে বসাই দিলাম। আচ্ছা, তো এখন হচ্ছে এই ম্যাট্রিক্সের উপর আমরা এখন রো রিডাকশন করব। রো রিডাকশনের ক্ষেত্রে কি করব,
আমাদের মিনিমাম ভ্যালুটাকে নিছি, এই তিনটা হচ্ছে 0, তিনটাই মিনিমাম 0, তাহলে হচ্ছে 0 আছে যেহেতু আমাদের ম্যাট্রিক্স কপি হয়ে বসে যাবে, যা ম্যাট্রিক্স আছে তাই বসে গেল। এখানে আমার মিনিমাম কত 0 0 0, তার মানে কি এটা যা আছে তাই বসে যাবে, তাহলে এখানে আমার কোনো মাইনাস নাই, অর্থাৎ কি হবে কপি হবে। তাহলে এইটাই হচ্ছে আমার রিডিউস ম্যাট্রিক্স ফর নোড 3। তাহলে আমার নোড 3 কে, নোড 3 হচ্ছে সি, সি থেকে যদি ডি এবং বি আমার ক্যালকুলেট করা লাগতো তাহলে হচ্ছে আমার ম্যাট্রিক্স লাগতো, আর সি এর মাদার ম্যাট্রিক্স কে এ, অর্থাৎ কোনটা নোড 1। তাহলে নোড 1 এর ম্যাট্রিক্সের উপর আমরা এখন কস্ট ক্যালকুলেশন করব। তাহলে এ থেকে সি এর কস্ট কত 3, নোড 1 এর 0, এখানে আমার কোনো রিডাকশন কস্ট নাই, তাহলে এটা কত হচ্ছে 13, আগেরটা কত ছিল 15, তাহলে এটা অলরেডি লোয়েস্ট। তাহলে দেখেন আমরা এই ম্যাট্রিক্সে আসছি, তাহলে দেখেন আমার এটা 13 আর 15, তাহলে আমরা এখন নোড 4 বের করব, মাদার ম্যাট্রিক্সকে নোড 1, তাহলে নোড 1 এর যে আমার ম্যাট্রিক্সটা সেটার উপর হিসাব হবে, এবং আমরা যাচ্ছি এ থেকে ডি তে। তাহলে এ থেকে ডি আমি গেলাম, এবং আমার মাদার ম্যাট্রিক্স হচ্ছে নোড 1, নোড 1 এর উপর আমি ক্যালকুলেট করব, তাহলে আমার রো এ কে ইনফিনিটি করব আর কলাম ডি কে ইনফিনিটি করব, তাহলে করে দিলাম। আর হচ্ছে আমার ডি থেকে এ, ডি থেকে এ এটাকে ইনফিনিটি করছে, আর বাকি যা আছে বসাই দিচ্ছি। এবার এটার উপর রো ডিরেকশন, রো ডিরেকশনের ক্ষেত্রে দেখেন এটা 0, অর্থাৎ এখানে কোনো হচ্ছে আমার ইয়ে নাই, কপি করে বসাই দিব। এবং এবার আমার কলাম ডিরেকশন, এক্ষেত্রে আমার 0, তাহলে আমার যা আছে সেটাকে কপি করে বসাই দিব, বসাই দিলাম। এটা হচ্ছে আমার রিডিউস ম্যাট্রিক্স ফর নোড 4। তাহলে আমার নোড 4 কে ডি, ডি থেকে যদি আমার নতুন কোনো নোড আবার তৈরি হয় তাহলে সেই ক্ষেত্রে আমার রিডাকশন ক্যালকুলেটরের ক্ষেত্রে হচ্ছে নোড 4 এর এই ম্যাট্রিক্সটা দরকার হবে, না হলে আমার এটা আর লাগবে না। তাহলে আমার নোড 4 এর মাদার ম্যাট্রিক্স কে এ, তাহলে আমরা হচ্ছে নোড 4 এর জন্য এ অর্থাৎ নোড 1 এইটার ম্যাট্রিক্সটাকে আনলাম। এবার এই ম্যাট্রিক্সের উপর বা এই গ্রাফের উপর আমরা হচ্ছে এখন ক্যালকুলেট করব। এ থেকে ডি এর কস্ট কত, এ থেকে ডি এর কস্ট হচ্ছে 0, তাহলে এটা 0 চলে আসলো। দেন হচ্ছে কস্ট অফ এটা কত 10, রিডাকশন ছিল ছিল না 0, আমার কত আসলো 10ই আসলো। তাহলে এইটা আমার নোট 4 টাই হচ্ছে এই পর্যন্ত আমার সব থেকে লোয়েস্ট। তাহলে নোট 4 এর ভ্যালুটাকে হচ্ছে আমরা এখন বসাইলাম আমাদের ম্যাট্রিক্সে। তাহলে আমার এইটা হচ্ছে সব থেকে লোয়েস্ট পাইছি, এটাও আমি ক্যালকুলেট করব না, এটাও আমি ক্যালকুলেট করব না, খাতার মধ্যে এইভাবে হচ্ছে এরকম একে ক্রস দিয়ে দিবেন, এই দুইটাকে আমি ক্যালকুলেট করব না। তাহলে আমি এখন কি করব, আমি এখন এই নোট যে ইয়েটা 4 সেটার উপর ক্যালকুলেট করব। এখান থেকে আমি যাইতে পারি কোথায়, বি তে এবং সি তে, নোট 5 আর নোট 6, এবং এর মাদার ম্যাট্রিক্সকে নোট 4। তাহলে আমার নোট 4 এর যে ম্যাট্রিক্সটা সেটা হচ্ছে লাগবে, এবং সেটা দিয়ে নোট 5 এবং নোট 6 কে ক্যালকুলেট করব। তাহলে আমি এখন যাচ্ছি কোথায়, যাচ্ছি হচ্ছে এ থেকে ডি, ডি থেকে বি, অর্থাৎ আমার এখানে যাওয়া হচ্ছে ডি থেকে বি তে। তাহলে এখানে হচ্ছে এটা আমার নোড 1, এটা আমার নোড 4, আর এটা হচ্ছে আমার নোড 5। তাহলে আমি যাচ্ছি কোথায়, নোড 4 থেকে নোড 5 এ, এবং আমার মাদার ম্যাট্রিক্স কে নোড 4। তাহলে আমি মাদার ম্যাট্রিক্স থেকে হচ্ছে ক্যালকুলেট হিসাব করতেছি। তাহলে আমি কোথা থেকে যাচ্ছি, ডি থেকে বি তে, তাহলে ডি কে ইনফিনিটি করব, বি কে ইনফিনিটি করব, বাট অ্যাকচুয়ালি হচ্ছে আমার যে স্টার্টিং পয়েন্ট ছিল সেটা কি ছিল, বি থেকে এ। এটা একটু খেয়াল রাখতে হবে যে আমি কিন্তু বি থেকে ডি কে ইনফিনিটি করব না, আমি বি থেকে এ কে ইনফিনিটি করব, অর্থাৎ আমি এখন যেখানে আছি সেখান থেকে আমার একদম স্টার্টিং পয়েন্টকে আমি ইনফিনিটি করব। এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে। তাহলে এখন কি করলাম, রো ডি, তাহলে ডি রো কে আমি ইনফিনিটি করে দিলাম। এবার কি, কলাম বি, কলাম বি কে আমি ইনফিনিটি করে দিলাম, এবং বি থেকে এ, বি থেকে এ এটাকে ইনফিনিটি করব, নট বি থেকে ডি, এটাকে আমি ইনফিনিটি করব না, করব বি থেকে এ কে। তাহলে বাকি ভ্যালুগুলোকে আমি এখন বসাই দিলাম, দেখেন আমার ভ্যালু কত কমে গেল, মাত্র হচ্ছে 3 আর 1 আছে। তাহলে আমি এখন হচ্ছে রো ডিডাকশন করব, ওই এই ম্যাট্রিক্সের উপর রো ডিডাকশন করব, এটার উপর। তাহলে রো ডিডাকশন করলে আমার কি আসতেছে, এটা হচ্ছে 1, এটা 3 মিনিমাম ভ্যালু, আর এই দুইটা তো ইনফিনিটি থাকতেছে, তো এটা তো নেওয়া লাগতেছে না। তাহলে এখন আমি কি করব, 1 মাইনাস 1, তাহলে আমার বাকি যা ছিল সব হচ্ছে ইনফিনিটি। 1 মাইনাস 1 করলে 0 পাচ্ছি, 3 মাইনাস 3, 3 মাইনাস 3 করলে 0 পাচ্ছি। তাহলে আমার এটা মনে রাখেন, রো ডিরেকশন কত, 1 প্লাস 4, এটা হচ্ছে রো ডিরেকশন, সরি 1 প্লাস 3 ইকুয়াল টু 4, এটা হচ্ছে আমার রো ডিরেকশন ভ্যালু। তাহলে এখানে হচ্ছে 0 0 পাইলাম। এবার এই ম্যাট্রিক্সটার উপর হচ্ছে আমি কি করব, এই ম্যাট্রিক্সটার উপর এবার কলাম ডিরেকশন করব। তো আমার কলাম ডিরেকশন কি আছে, নাই, দুইটাই 0, তাহলে যা আছে তাই বসাই দিব। তাহলে এই যে যেটা হবে এইটা হচ্ছে আমার নোট 5 এর জন্য যে রিডাকশন ভ্যালুটা, ঠিক আছে, নোট 5 এর জন্য আমার যে রিডাকশন ম্যাট্রিক্সটা। তাহলে এই রিডিউস ম্যাট্রিক্স ফর, তাহলে আমার মাদার কে ছিল নোট 4, নোট 4 থেকে আমি নোট 5 বের করছি। এবার নোট 5 এর ক্যালকুলেশনটা করব। তাহলে
ডি থেকে বি, ডি থেকে বি এর কস্ট কত 0, আর আমার এই নোট 4 এর কস্ট কত ছিল 10, আর হচ্ছে আমার ইয়ে কত ছিল রিডাকশন কস্ট এটা ওই যে 3 + 1 4, তাহলে আমার টোটাল কত আসতেছে 14, এটা হচ্ছে আমি বসাইলাম। তাহলে আমি হচ্ছে এখানে বসাইলাম নোড 1 এর আমার 10 আসছিল, আর আমি এখান থেকে নোড এটা পাইলাম 14। এখন আমি এটা বের করব, তাহলে মাদার কে নোড 4, আর আমি যাব কোথায় ডি থেকে সি তে, তাহলে এ থেকে ডি, ডি থেকে সি তে যাচ্ছি। তাহলে আমার হচ্ছে কোনটার উপর ক্যালকুলেট করব, এ থেকে ডি, ডি থেকে সি, অ্যাকচুয়ালি যাচ্ছি ডি থেকে সি তে, ক্যালকুলেট করব কার উপর নোড 4 এর উপর। তাহলে এখন আমি কি করতেছি, ডি কে হচ্ছে ইনফিনিটি করব, কলাম অফ সি কে ইনফিনিটি করব, আর আমি সি থেকে এ, সি থেকে এ, নট সি থেকে ডি, সি থেকে এ কে ইনফিনিটি করব। তাহলে আমি করে দিলাম যে আমার হচ্ছে কোনটা রো অফ ডি এটাকে ইনফিনিটি করব, দেন হচ্ছে কলাম অফ সি কে ইনফিনিটি করব, আর সি থেকে এ কে ইনফিনিটি করব, আর বাকি যা আছে ভ্যালুগুলোকে কপি করে বসায় দিব, দিলাম। এখন দেখেন দুইটাই জিরো, অর্থাৎ এখানে আমি বলতেই পারতেছি যে আমার কিন্তু রিডাকশনের কস্ট আসতেছে না, জিরো জিরো করে দিলাম। তাহলে জিরো জিরো যদি হয় তাহলে যা আছে ভ্যালু তাই কপি করে বসাই দিলাম, এবং আমরা কলামের ক্ষেত্রেও কি জিরো জিরো আসতেছে, যা আছে ভ্যালু বসাই দিলাম। এবং এটা কি আমার নোট 6 এর জন্য হচ্ছে আমার রিডাকশন যে ম্যাট্রিক্সটা সেটা। তাহলে আমি সেই রিডিউস ম্যাট্রিক্সটাকে এবার আমার মাদার নোট কে ছিল নোট 4, তাহলে এটার উপর হচ্ছে কস্ট ক্যালকুলেশন করলাম, এবং আমার কি থাকতেছে ডি থেকে সি, ডি থেকে সি হচ্ছে আমার জিরো আসতেছে, আর নোট 4 এর কস্ট ছিল 10, আর রিডাকশন কস্ট নাই, তাহলে আমার শুধু থাকতেছে কত জিরো। তাহলে দেখেন আমি এখন যেটা পাইলাম যে এটা পাইলাম, তাহলে আমার এটা কি, এটা হচ্ছে অলরেডি লোয়েস্ট, সরি মানে লার্জেস্ট, তাহলে আমি কি লোয়েস্টটাকে নিব, তাহলে এটাকে আমি ফেলে দিব, ফেলে দিয়ে এখন আমার কস্টটা পাইলাম নোড 1 থেকে নোড 4, নোড 4 থেকে নোড 6, অর্থাৎ এ থেকে ডি, ডি থেকে সি, এই পর্যন্ত আমি অপটিমাল ভ্যালুটা পাইলাম। তো আপনি তো আর এই খাতার মধ্যে হচ্ছে এরকম বারবার কেটে লিখবেন না, আপনি হচ্ছে একটা ট্রি আঁকবেন, ট্রিটাকে হচ্ছে যে পর্যন্ত যাবে, যে এ আঁকলেন, এ থেকে হচ্ছে আপনার যাচ্ছে বি, সি, ডি, এই দুইটাকে আপনি হিসাব করেননি, ক্রস দেন, ডি থেকে আপনার গেছে কোথায় বি, এবং হচ্ছে সি, বি তে যাননি, সি তে গেছেন, সি থেকে এখন যাইতে পারবেন কোথায়, সি থেকে যাইতে পারবেন বি তে, এবং বি থেকে আপনি এ তে। তো আপনি এই ট্রিটাই আঁকবেন, যে পর্যন্ত আঁকবেন এই প্রত্যেকটার ক্ষেত্রে এটা নোড 1, দেন হচ্ছে এটা কত নোড 4, তাহলে এটা কত ছিল নোড 2, নোড 3, প্রত্যেকটা নোডের নাম লিখবেন এবং প্রত্যেকটা নোডের কস্ট এখানে লিখে দিবেন। আচ্ছা, তো এখানে হচ্ছে আপনি কি পাচ্ছেন, আমরা যদি আবার হিসাব করি, তাহলে এ থেকে ডি, ডি থেকে সি, সি থেকে বি, তাহলে এটাকে লিখলাম। এবার আমাদের মাদার ম্যাট্রিক্স কে ছিল নোড 6, তাহলে সেই নোট 6 এর মাদার ম্যাট্রিক্সটাকে আনলাম, এবং হচ্ছে সি এবং বি কলাম, সি রো বি কলামকে ইনফিনিটি করব, এবং বি থেকে এ, এ থেকে ডি, ডি থেকে সি, সি থেকে বি, যাচ্ছি কোথায় সি থেকে বি, কিন্তু আমার ফেরার পথ কোথায় বি থেকে এ, এইগুলোকে আমরা এখন কি করব ইনফিনিটি করে দেব। এগুলোকে ইনফিনিটি করলাম, এবার দেখেন সবগুলো ইনফিনিটি হয়ে গেছে। তো সবগুলো ইনফিনিটি হয়ে যাওয়ার মানে হচ্ছে দেখেন আমরা শুধু হচ্ছে যে এইগুলোকে করি বি থেকে এ, তাহলে এটাকে ইনফিনিটি করব, আর হচ্ছে আমার এটাকে ইনফিনিটি করব, এবং হচ্ছে এটাকে ইনফিনিটি করব, আর বাকি যা ছিল যদি বসাই দিই তাহলে দেখেন সবই ইনফিনিটি হয়ে যায়। এটা হয়ে যাওয়া মানে আপনি অপটিমাল সলিউশনে পৌঁছে গেছেন। এখন জাস্ট আপনার স্টেপগুলো দেখানোর জন্য কোনো মিনিমাম ভ্যালু নাই, তাহলে যা আছে বসাই দেন, এটার ক্ষেত্রে মিনিমাম ভ্যালু নেই, যা আছে বসাই দেন। তাহলে এটা কি হচ্ছে, এই যে ম্যাট্রিক্সটা পাচ্ছেন এটা হচ্ছে নোট 7 এর আপনার রিডিউস ম্যাট্রিক্স, এবং এর পরের স্টেপ আর আপনার মানে নাই যেহেতু, তো আপনার এই ম্যাট্রিক্সটা আর কাজে লাগবে না। তো এর মাদার ম্যাট্রিক্স কে ছিল নোট 6। এবার হচ্ছে আপনি এখানে জাস্ট ক্যালকুলেশনটা লেখেন, এখানে আপনার কত আসছে 10, তাহলে হচ্ছে এটাকে বসাই দেন, বসাই দিলে আপনার হচ্ছে বি থেকে এ তে চলে আসছেন, তাহলে এটাই আপনার হচ্ছে ফাইনাল ম্যাট্রিক্স। অর্থাৎ আপনি গেছিলেন কোথায় কোথায় এ থেকে বি, তাহলে আপনি এই পর্যন্ত এসে এইটার আর নেননি, এইটা আর নেননি, এখানে যে আপনি এটাকে আর নেননি, নিচের গুলো আপনারা লেখা লাগবে না, অর্থাৎ আপনি খাতার মধ্যে জাস্ট এইটুকু এঁকে দেখাইলেই হবে কোন নোটটা কোথায়, এবং আপনার যে কস্টটা সেই কস্টটা জাস্ট ক্যালকুলেট করে দিলে হবে। তো থ্যাংক ইউ এভরিওয়ান, এবং এটা জাস্ট হচ্ছে আপনার একটা রিক্যাপ ভিডিও ছিল। তো এটা কখনোই হচ্ছে আপনার পুরা সবগুলা লেকচারের হচ্ছে রিপ্লেসমেন্ট না, আপনার সবগুলা লেকচারেরই মোটামুটি ভিডিও আপনাদের দিয়ে দেওয়া আছে, ক্লাস লেকচারগুলো আছে, ক্লাসের নোট মানে ক্লাসের নোটগুলো আপনারা নিয়েছেন, তো সেইগুলো হচ্ছে অবশ্যই দেখবেন। অন্যান্য যে ভিডিওগুলো, অন্যান্য সেকশনের যে রেকর্ডিং গুলো আপনাদের দিয়ে দেওয়া আছে, বা আপনাদের সেকশনের যে রেকর্ডিং গুলো দিয়ে দেওয়া আছে, অবশ্যই সেগুলো দেখবেন, এবং সবশেষে হচ্ছে এই ভিডিওটা দেখবেন। আশা করি হচ্ছে আপনাদের পরীক্ষা খুব ভালো হবে। বেস্ট অফ লাক এভরিওয়ান।
এন্ড কারো কোনো কোয়েরি বা কোশ্চেন থাকলে ডিরেক্টলি আমাকে আস্ক করতে পারেন, আমি সলভ করে দেওয়ার ট্রাই করব। তো থ্যাংক ইউ এভরিওয়ান, এবং আমাদের সেমিস্টারটা অনেক ভালো গেল আপনাদের সঙ্গে। আশা করি সবার পরীক্ষাই ভালো হবে। থ্যাংক ইউ।